বিয়ে না? আমাকে ছেড়ে কি বিয়ে করবে? করাচ্ছি বিয়ে। একবার হাতের কাছে পাই, সারা জীবনের জন্য বিয়ের শখ মিটিয়ে দেব। আজলান রাগী কণ্ঠে কথাগুলো বলছিল। মিস্টার আফতাব ছেলেকে শান্ত করে বললেন, রাগ না, রাগ থেকে কখনো ভালো কিছু হয় না। এখন তোমাকে শান্ত থাকতে হবে, শান্ত হয়ে সবটা সামলাতে হবে। আর সব থেকে জরুরি কথা, আগে তোমাকে খাবার খেয়ে নিজেকে ঠিক হতে হবে। এটা বলে মিস্টার আফতাব জোরে অলিভিয়াকে ডাক দিলেন। মিস্টার আফতাবের ডাক শুনে অলিভিয়া আজলানের রুমে খাবার নিয়ে এলো। এখানে খাবারটা রাখো। মিস্টার আফতাবের কথা শুনে অলিভিয়া আজলানের সামনে খাবারের প্লেটটা রেখে দিল। আজলান, তাড়াতাড়ি খাবার খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আজকে ভোরের ফ্লাইটেই তোমরা বাংলাদেশে যাওয়ার জন্য রওনা দেবে। আমি সবটার ব্যবস্থা করে দিচ্ছি। এটা বলে মিস্টার আফতাব আজলানের পাশ থেকে উঠে রুম থেকে বেরোতেই নিচ্ছিলেন, তখনই আজলান তাকে থামিয়ে দিয়ে বলল, মম কোথায় ড্যাড? আজলানের প্রশ্ন শুনে মিস্টার আফতাব অলিভিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। অলিভিয়া নিজের বুকে হাত দিয়ে গর্ব সহকারে বলল, আন্টিকে আমি খুব যত্ন সহকারে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। এখন নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। কোনো চিন্তা নেই, কালকে দুপুরের আগে ঘুম ভাঙবে না। তুমি নিশ্চিন্তে তোমার বউয়ের কাছে যেতে পারবে। এটা বলে মিস্টার আফতাব আর অলিভিয়া দুজনেই হাসা শুরু করলো। আর তা দেখে আজলানও হাসতে লাগলো। আজ অনেকদিন পরে সে যেন মন খুলে হাসলো। তাকে হাসতে দেখে মিস্টার আফতাব আর অলিভিয়া দুজনেই থেমে গেল। আজ কতদিন পর তারা আবারও আগের মতো আজলানকে হাসতে দেখছে, এটা ভেবে তাদের চোখের কানিশে কিছুটা পানি জমল। সকালবেলা থেকে অ্যাশের আর নেওয়াজের বিয়ে তোড়জোড় শুরু। আহিরি আর দিয়ান যে যার বাড়ি। আজ একজন মেয়ে পক্ষ আর একজন ছেলে পক্ষ। বিয়েতে সব থেকে বেশি আনন্দ যেন আহিরির হচ্ছে। সে সারা বাড়ি ঘুরে ঘুরে কাজ করছে। যে মেয়ে কোনোদিন কুটোটি ভেঙে দুটোটি করে না, সেই মেয়ে নিজের ছোট বোনের বিয়েতে এত কাজ করছে। পারলে সব কাজ নিজে একাই করে নিচ্ছে। কিভাবে? সবাই আহিরির কাজকর্ম দেখে এটাই ভাবছে। আহিরির মা তো মেয়ের এই উৎফুল্ল ভাব দেখে অবাক প্রায়। তার জানা মতে আহিরি নেওয়াজ আর অ্যাশের বিয়েতে রাজি ছিল না। তাহলে এখন কেন এত উৎসাহ নিয়ে বিয়ের সব কাজ করছে? তার আহিরিকে কিছুটা সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, ও মনে মনে কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? মনে আহিরির আচার আচরণের প্রতি তীব্র সন্দেহ নিয়ে আহিরির মা তাকে নিজের কাছে ডাকলেন। ব্যস্ততার মাঝে মায়ের ডাক পেয়ে আহিরি কিছুটা বিরক্ত হলো। তারপরেও নিজের হাতের কাজ ছেড়ে মায়ের কাছে গেল। আহিরি আসতেই তার মা তাকে টেনে এক কোণে নিয়ে গেল। কি হলো মা, টানছো কেন? তোর মাথায় কি ঘুরছে বলতো? আহিরি মায়ের থেকে হাত ছাড়িয়ে বলল, কি আবার ঘুরবে? বনুর বিয়ে সন্ধ্যায়, একটু পরে গায়ে হলুদ, ও বাড়ি থেকে দিয়ান আসবে হলুদ নিয়ে, এইসবই ঘুরছে। কথা ঘুরাস না আহিরি, তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে না। এখন সোজা সাপটা বল, তোর মাথায় কালকে থেকে কি ঘুরছে রে? কি ঘুরবে মা? চুপ, একদম কথা কাটাবি না, বল। আহিরি তার মায়ের সাথে কথা না পেরে বলল, আচ্ছা মা, তুমি বলো, তুমি কি নেওয়াজ আর আশার বিয়েতে আছে? আহিরির মা নিরাশ মুখে বললেন, আমি তো প্রথম থেকে ওদের বিয়েতে রাজি না। যতই হোক, মা হয়ে কিভাবে মেয়ের সংসার ভাঙার কথা ভাবি বল? আজলান ছেলেটা ভালো, ও আশাকে প্রচন্ড ভালোবাসে। আমি খুব করে চাই আজলান আসুক আর আশাকে নিয়ে এখান থেকে চলে যাক। ওরা আবার সুখে সংসার করুক। কিন্তু সব চাওয়া কি পূর্ণ হয় বল? না আজলান আশার সাথে কিংবা আমাদের সাথে যোগাযোগ করছে, আর না আশা নিজের অভিমান ভুলে ওর সাথে যোগাযোগ করছে। কতবার তোর বাবাকে বোঝানোর চেষ্টা করলাম, ওদের মধ্যে মান অভিমান পালা চলছে। কিছুদিন গেলে ওরা নিজেরাই ঠিক করে নিবে। কিন্তু বুড়ো বুঝলে তো, বয়সের সাথে সাথে বোধ বুদ্ধিও লোপ পেয়েছে। এখন কিছু বলতেও পারছি না, তা না হলে কখন যেন উপরে টিকিট কাটে। যতই হোক, তোর ওই হাবাগোবা বাপকে ভালোবেসেই তো 35টা বছর পার করে দিলাম। এখন বাকি জীবন তাকে ছাড়া কিভাবে থাকি বল? দুদিক থেকেই বিপদে আছি। বাপের দিকে গেলে মেয়ের জীবন নষ্ট, আর মেয়ের দিকে গেলে বাপের জীবন শেষ। তাই সিদ্ধান্ত নিয়েছি, কোনো দিকেই যাব না, যা কপালে আছে হোক। আহিরি মাথায় হাত দিয়ে বলল, তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম মা, আর তুমি তো পুরো ইতিহাস শুনিয়ে দিলে। মার খাবি একদম। মেরে নাও মা, মেরে নাও, আমাকেই তো মারবে। আমাকে তোমরা কেউ ভালোবাসো না, আর আমি কি না তোমাদের জন্য এত কিছু করি। কি কি করলি? সময় এলে দেখতে পাবে। আপাতত সকাল থেকে এত এত কাজ করছে, ওটা দেখো। তোমার মেয়ে তো এখনো ঘুমাচ্ছে,
তার বিয়ে আর তারই কোনো মাথা ব্যথা নেই, সব মাথা ব্যথা আমারই। কান ধরছি মা আমার, তুই যা। তোকে আমার ডাকাই ভুল হয়েছে। তোর মাথায় যে গোবর ছাড়া কিচ্ছু থাকতে পারে না সেটা আমার বোঝা উচিত ছিল। আহিরি ফিসফিস করে বলল, মেয়েটাকে আর দেখতে হবে না। কি বললি তুই? কিছু না। বলে আহিরি প্রায় দৌড়ে স্থান ত্যাগ করলো, কারণ সে জানে আর 5 মিনিট এখানে থাকলে সে আর আস্ত থাকবে না। আশা উঠ, আর কত ঘুমাবি? উঠ না, আজকে তোর বিয়ে আর তুই এই 12টা পর্যন্ত ঘুমাচ্ছিস? অতিথিরা এসে গেছে, ফুপি খালামুনি সবাই এসে গেছে, এত ঘুমাচ্ছিস কেন? কালকে সারা রাত কি বিয়ে চিন্তায় ঘুম আসনি? আহিরি ধাক্কাধাক্কিতে আর ডাকাডাকিতে শেষমেশ অ্যাশ ঘুম থেকে উঠেই পড়ল। কি সমস্যা কি আপা? ঘুমোতে দে না, অনেক ঘুম পাচ্ছে আমার। এটা বলে অ্যাশ আবারও শুতেই নিচ্ছিল। তুই কি বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড যে সারা রাত ঘুমাতে পারিসনি? আহিরির এই কথা কানে যেতে মুহূর্তের মধ্যে অ্যাশের দু চোখ থেকে ঘুম উবে গেল। সে চমকে উঠে বলল, বিয়ে? হ্যাঁ বিয়ে, এতে চমকানোর কি আছে? আজকে তো তোর বিয়ে, একটু পরে গায়ে হলুদ, সন্ধ্যায় বিয়ে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, এই খাবার রেখে গেলাম, খেয়ে নিস, তারপর আমি এসে সাজিয়ে দিব, অনেক কাজ আমার। এটা বলে আহিরি অ্যাশকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে চলে গেল। ধর, ভাল লাগে না, শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। ওই নেউলের বাচ্চা, একে একবার হাতের কাছে পাই আমি, ওর ছাল চামড়া সব তুলে ফেলবো। শালা স্বার্থপর, আমাকে বিয়ে করবে না, আমি ওকে বিয়েই করব না, তখন বুঝবে মজা। কিন্তু কিভাবে কিভাবে আটকাবো বিয়েটা? আচ্ছা, পুলিশকে ফোন করব? না, তাহলে তো পুলিশ এসে বাবাকে তুলে নিয়ে যাবে। বাবার শরীর এমনিতেই ভালো না, যদি প্রেশারে খারাপ কিছু হয়ে যায় তাহলে কি করব আমি? মনে পড়েছে, কবুলই বলবো না, কবুল না বলে বিয়েটাও হবে না। তাহলেও তো বিয়ে না হওয়ার চিন্তায় বাবার কিছু হয়ে যেতে পারে। তাহলে কি করব এখন? আমি কার কাছে যাব? এগুলো বলতে বলতে অ্যাশ আবারও বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুতে হঠাৎ তার চোখ গেল তার বালিশের পাশে রাখা ফোনের দিকে, আর তখনই তার মাথায় এলো কালকে আহিরির বলা কথাটা। বিয়ে আটকাতে পারলে আজরান ভাই পারবে, তাছাড়া আর কেউ পারবে না। অ্যাশ কিছুক্ষণ একধানে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর আবারও নিজেকে বলল, না, আমি ওনাকে ফোন করব না। অ্যাশ, তুই ওনাকে ছেড়ে এসেছিস, উনি তোকে গুলি করেছিল, আজ ওনার জন্য তুই এত সমস্যায় আছিস। উনি তোর অনাগত সন্তানের খুনি, তুই কিছুতেই তোর অতীত ভুলতে পারিস না। যা করার তোকেই করতে হবে। কিন্তু কি করব আমি, যে আমার বাবাকেও কষ্ট দিতে পারবো না, আবার বিয়েটাও করতে পারবো না? তাহলে আমি করবোটা কি? নিজের জায়গায় অন্য কাউকে বসাতেও তো পারবো না। ধুর। নিজেকে নিজে এগুলো বলতে বলতে অ্যাশ শুয়ে শুয়ে সারা বিছানা চক্কর দিতে লাগলো। আর অ্যাশের এই অবস্থার ছবি কেউ একজন আড়াল থেকে নিজের ফোনে বন্দি করে নিল। হয়তোবা ছবিটা এখন কোনো এক তৃষ্ণার্থ প্রেমিক পুরুষের তৃষ্ণা মেটাবে। অ্যাশ গালে হাত দিয়ে বিছানায় বসে আছে, ঠিক তখনই আহিরি রুমে ঢুকলো। রুমে ঢুকতে আহিরি জোরে চেঁচিয়ে উঠল। আহিরির চেঁচানো দেখে অ্যাশ শান্তভাবে বলল, কি হয়েছে আপা? সায়ের মতো চেঁচাচ্ছিস কেন? তুই কি করেছিস? নিজের ফ্রেশ হসনি? খাবার যেমন রেখে গেছে এখনো তেমনই আছে, তার উপর চুল এমন ফুলে ফুলে আছে কেন? দেখে তো মনে হচ্ছে কোনো রাস্তার পাগল এসে বিছানার উপর পা তুলে বসে আছে। অ্যাশ আহিরির কথার মাঝে নিজের অপমানের গন্ধ পেয়ে বলল, দেখ আপা, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, তুই ওটাকে আর খারাপ বানানোর চেষ্টা করিস না তো। নিজের বিয়ের দিন কারো মন মেজাজ ভালো থাকে না, এই প্রথম শুনলাম। তা যা হোক, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি বসছি, তোকে রেডি করে নিচে নিয়ে যেতে হবে তো। দিয়ান একটু আগে এসে হলুদ দিয়ে গেছে, সবাই তোর জন্য নিচে অপেক্ষা করছে। আমি যাব না। দেখ আশা, আজ যা হচ্ছে তার জন্য একমাত্র দায়ী তুই, তাই এখন নাটক বাদ দিয়ে গিয়ে যা ফ্রেশ হয়ে আয়। অ্যাশ কিছু না বলে বিছানা থেকে নেমে আহিরির দিকে তাকিয়ে ফোঁসফোঁস করতে করতে ওয়াশরুমে চলে গেল। অ্যাশের এভাবে ফোঁসফোঁস করে চলে যেতে দেখে আহিরি বিছানায় লুটিয়ে পড়ে হাসতে লাগলো। অ্যাশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে আহিরি অ্যাশকে রেডি করিয়ে দিতে শুরু করলো। রেডি করানোর ফাঁকে ফাঁকে অ্যাশকে খাইয়েও দিচ্ছিল। আপা, আমি করবো না বিয়েটা। চুপ কর আশা, আমাকে সাজাতে দে ঠিক মতন। ভাগ্যিস আজ নেওয়াজের সাথে তোর বিয়েটা হচ্ছে, তাই তোকে গায়ে হলুদে সাজিয়ে দিতে পারছে, বিয়েতেও পারব। আমার তোকে বিয়েতে সাজানোর অনেক শখ ছিল, আগের বার তো পারলাম না, এবার না হয় সেই শখটা পূরণ করে নিব। অ্যাশ যেন আহিরির কথায় অবাক।
এই কালকেও তো আহিরি আজলানকে ফোন করতে বলল, আর আজকে নেওয়াজের সাথে তার বিয়ে হচ্ছে বলে কতটা খুশি। সে অবাক কণ্ঠে আহিরিকে জিজ্ঞেস করলো, আপা তোর শরীর ঠিক আছে? একদম বিন্দাস। আমার আবার কি হবে? না মানে কালকেও তো তুই আমার আর ওই স্বার্থপর নেউলের বিয়েতে রাজি ছিলি না, আর আজ হঠাৎ এক রাতে তোর কি হলো হঠাৎ আপা? কি আর হবে, কিছুই হয়নি। দেখ, কথা বলতে বলতে তোকে সাজানো শেষ। এখন চল, নিজের সবাই অপেক্ষা করছে। আপা কোনো কথা নয়, একদম চুপ, তাড়াতাড়ি চল। সময় নষ্ট করলে চলবে না। তোর গায়ে হলুদের শেষে তোকে আবার বিয়ের জন্য তৈরি করতে হবে, তারপরে আমাকে ফ্রেশে রেডি হতে হবে। ভাগ্যিস রান্নাবান্নার দিকটা মা আর ফুপি সামলাচ্ছে। চল চল। অ্যাশে যাওয়ার ইচ্ছে না থাকলেও আহিরি তাকে জোর করে নিয়ে গেল গায়ে হলুদের জন্য। অ্যাশ প্রায় 1 ঘন্টা যাবৎ বসে যে নিজের ঘরে বসে আছে। আহিরি সেই 1 ঘন্টা আগে তাকে সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে গিয়েছিল। তার হাত বারবার ঘেমে যাচ্ছে, চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে যাওয়ার উপক্রম। বুকের বাঁ পাশে থাকা ছোট্ট হৃদযন্ত্রটা অনবরত কাঁপাকাঁপি করছে। সে মনে মনে ভাবছে, আজলান আপনাকে মনে কেন পড়ছে, কেন মনে হচ্ছে আপনি আমার ভীষণ কাছে আছেন? কেন আমি আপনাকে ভালোবাসি না, বাসি না ভালো, আমি আপনাকে মনে করব না কেন? আমার মন আপনাকে ভুলতে দিচ্ছে না। হঠাৎ আহিরির কথায় অ্যাশের ভাবনার সুতো ছিঁড়ে গেল। এই আশা, কি ভাবছিস? না কিছু না। একটু হাসুন ম্যাডাম, আপনার বিয়ে হচ্ছে আজ। হুদুম প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? অ্যাশ আবারও আহিরিকে বলল, আপা আমি বিয়েটা করতে চাই না। শেষ মুহূর্তে এসে এটা বলিস না। আমি প্রথম থেকেই রাজি ছিলাম না আপা, তুই জানিস সেটা। শুধু বাবার জন্য। বুঝেছি বাবা, চিন্তা করিস না। তোকে আমি ভুল লোকের হাতে যেতে দিব না, নিশ্চিন্তে থাক। যা হবে তোর ভালোর জন্যই হবে। ওরা এসে গেছে, দেখে এলাম, একটু পরে তোকে ডাকবে। আহিরির কথা শুনে অ্যাশের মাথায় বারবার আজলানের নাম ঘুরছে। না চাইতেও তার মন এখন আজলানকে চাইছে। তার মন খুব করে চাইছে কোনো একটা মিরাক্কেল হোক, এই বিয়েটা ভেঙে যাক, সবটা ঠিক হয়ে যাক। কিছুক্ষণের মধ্যে বিয়ের অনুষ্ঠানে অ্যাশের ডাক পড়ল। ড্রয়িং রুমে যেন শ্বাসরুদ্ধকর নীরবতা। চারপাশে ভিড় জমে আছে, কিন্তু কারো কণ্ঠস্বর নেই। যদিও বা ততটা ভিড় নয়, কিছু কিছু আত্মীয় মাত্র। অ্যাশ আর নেওয়াজের পরিবারের আত্মীয়রা সবাই শুধু তাকিয়ে আছে এক জায়গায়, কোনায় বসে থাকা অ্যাশের দিকে। অ্যাশের গায়ে লাল শাড়ি, হাতে মেহেদি, কিন্তু চোখের নিচে ক্লান্তি আর আতঙ্কের ছাপ স্পষ্ট। আঁচল টেনে মুখ ঢাকলেও তার আঙ্গুলের কাঁপুনি লুকানো যাচ্ছে না। বুকের ভেতর যেন পাথর চেপে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই মুহূর্তে তার বারবার আজলানের কথা মনে পড়ছে। তার সব কিছু যেন চোখের সামনে ভাসছে। নেওয়াজ অ্যাশের থেকে কিছুটা দূরে বসে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, যেন তাকে দেখার বহু দিনের বাসনা মেটাচ্ছে। তার চোখে মুগ্ধতা আর মনে সংশয়। সংশয়ের কারণটাও তার কাছে স্পষ্ট। সে জেনে শুনে বিষপান করতে যাচ্ছে, তাকে না চাওয়া মানুষটাকে এক প্রকার বাধ্য করে নিজের করতে যাচ্ছে। বড্ড স্বার্থপরের মতো কাজ করতে যাচ্ছে সে। এটা জেনে শুনে বিষপান থেকে কম কিসে? সে তো জানে তার বকুল ফুলের সর্বাঙ্গে অন্য কারো ছোঁয়া, তার মনে অন্য কারো বাস, যাকে সে চাইলেও মুছে ফেলতে পারবে না। কিন্তু সে তার বকুল ফুলকে নিজের করে পাওয়া লোভ সামলাতে পারেনি। তাই কালকে যখন অ্যাশ তাকে সবটা বলল, সেই মুহূর্তে সে নিচে এসে অ্যাশের বাবার সাথে বিয়ের কথা বলল। আর অ্যাশের বাবা যেন তখন শুধু ওই কথাটারই অপেক্ষায় ছিলেন। নেওয়াজ বিয়ের কথা বলার সাথে সাথে অ্যাশের বাবা রাজি হয়ে যায়। যেহেতু অ্যাশের বিয়েটা তার অমতে আর দ্বিতীয় বিয়ে, তাই একদম কাছের আত্মীয় ছাড়া এখানে তিনি কাউকে ডাকেননি। একদিনের মধ্যে তিনি নেওয়াজের কথায় সবটা গুছিয়ে নেন বিয়ের জন্য। ড্রয়িং রুম জুড়ে নীরবতা। অ্যাশ যেন কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। বারবার আজলানের মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। মন বারবার তার কাছাকাছি আজলানের উপস্থিতি নিশ্চিত করছে, কিন্তু আশেপাশে তাকালেও সে কোথাও আজলানের অস্তিত্ব পাচ্ছে না। এই মুহূর্তে যেন সে আজলানের ওপর করা অভিমান সে ভুলে গেল। বারবার আজলানকে নিজের সামনে চাইল। মনে মনে সৃষ্টিকর্তা নাম নিতে লাগলো, যেন খুব করে চাইছে আজলান এসে বিয়ে ভেঙে দিক। কাজী সাহেব অ্যাশের দিকে তাকিয়ে ধীর গলায় নেওয়াজের নাম উচ্চারণ করলেন, তারপর বললেন সেই শব্দটা। কবুল করলেন তো? এক মুহূর্তে ঘর জুড়ে নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠল। সব চোখ তখন অ্যাশের ওপর। সে ঠোঁট ভিজিয়ে নিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। বুকের ভেতর কেবল একটাই চিৎকার, না আমি চাই না।
কিন্তু সে জানে মুখ খুলেই চারপাশে তীব্র চাপা গুঞ্জন উঠবে। তার বাবা অসুস্থ হয়ে যাবে, লোকজন তাকে কথা শোনাবে। পাশে বসা তার ফুপি ধীরে কানে বলল, কি হলো, এখন নাটক করছিস কেন? বিদেশি ছেলেটাকে তো ধরে রাখতে পারলি না, এটাকে অন্তত ছাড়িস না। কতকাল আর আমার ভাই তোকে টানবে? এবার অন্তত তাদেরকে একটু শান্তিতে থাকতে দে। চুপ করে না থেকে কবুলটা বল। কিন্তু তার শরীর শক্ত হয়ে আছে। তার ফুপির এত কথা শোনার পরেও যেন তার অবস্থার পরিবর্তন ঘটল না, যেন সে তার কথা কানেই নেয়নি। হৃদস্পন্দন এত জোরে বাজছে যে সে ভেবেছিল ঘরে সবাই শুনতে পাচ্ছে। কয়েক সেকেন্ড কেটে গেল, মনে হলো সময় থেমে গেছে। কাজী সাহেব আবারও প্রশ্ন করলেন, এবার কণ্ঠে দৃঢ়তা। কবুল করলেন তো? অ্যাশের ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। চোখ ভিজে উঠল, বুকের ভেতর ঝড় উঠল। চারপাশের মানুষ অপেক্ষা করছে সে কি বলবে এটা শোনার জন্য। আহিরি একবার অ্যাশের দিকে তাকাচ্ছে, আরেকবার ফোনের দিকে, যেন অধীর আগ্রহে কিছুর জন্য অপেক্ষা করছে। আহিরির মা দূর থেকে সবটা অবলোকন করছেন। হঠাৎ তখনই তালুকদার বাড়ির সদর দরজার ওপর কারো হাতে তীব্র আঘাত পড়ল। আহিরি উৎফুল্ল চোখে সেদিকে তাকালো, যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল সে। সদর দরজা খুলে যেতেই বিয়েতে আসা সকল অতিথি বিয়ের কোণে আর বরের থেকে চোখ সরিয়ে আগন্তুকের দিকে তাকালেন। আগন্তুককে দেখে অ্যাশের বাবার চোখ মুখে কঠোরতা স্পষ্ট। অ্যাশ এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। ড্রয়িং রুমের ভারী নিস্তব্ধতার ভেতর যখন হঠাৎ করেই একটা চেনা পরিচিত এক কণ্ঠ এসে তার কানের পর্দায় ধাক্কা খেল, অ্যাশের বুকের ভেতরটা কেঁপে উঠল। অ্যাশের চোখ আপনা আপনি চলে গেল দরজার দিকে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো আজলানের নামটা। এক মুহূর্তে মনে হলো পুরো ঘরটা যেন জমে গেল। আগের যে ছেলেটা হাসলে চারপাশ আলোকিত হয়ে যেত, আজ তার মুখে আর সেই আলো নেই। চোখের নিচে গভীর কালি, ঠোঁট ফেটে শুকিয়ে আছে, কপালে সাদা ব্যান্ডেজ জড়িয়ে আছে, তাতে শুকনো রক্তের দাগ। শরীরটা একেবারেই ভেঙে পড়া মানুষের মতো ক্লান্ত অবসন্ন। অ্যাশ অবিশ্বাসে তাকিয়ে রইল। এতদিন পর এত কষ্টে এত অভিমানে চাপা দেওয়া অনুভূতিগুলো হঠাৎ করে বুকে ঢেউ তুলল। তার হাত পা অবশ হয়ে গেল, ঠোঁট কাঁপল, চোখে জল গড়িয়ে পড়ল অজান্তে। আজলান চোখ ঘুরিয়ে বউ সাজে বসে থাকা অ্যাশের দিকে তাকালো। তার চোখে আছে কেবল ক্লান্তি, হাহাকার আর একরাশ অদ্ভুত যন্ত্রণা, যেন সে বহু দূরের পথ পাড়ি দিয়ে এসছে শুধু এই মুহূর্তে তার সামনে দাঁড়ানোর জন্য। অ্যাশের ভেতরে জমে থাকা সব অভিমান, সব ভয় মুহূর্তে ঝাপসা হয়ে গেল। বুকের ভেতর শুধু একটাই অনুভূতি, আজলান এসছে, সে এসেছে। আজলান নিস্তব্ধতার ভেতর দাঁড়িয়ে শুধু তার দিকেই তাকিয়ে রইল। সারা রুমে নিস্তব্ধতা। তার মধ্যে থেকে কর্কশ স্বরে আসলাম তালুকদার বলে উঠলেন, তুমি এখানে কি করছো? কেন বা এসেছ? আজলান অ্যাশের দিক থেকে চোখ ফিরিয়ে তার দিকে তাকালো। তার ছেলের হাসি ছড়ি দিয়ে বলল, আমার বউকে বিয়ে দিয়েছেন, অথচ আমাকে দাওয়াত দিলেন না শ্বশুরমশাই। আপনার কেমন বিচার? দাওয়াতটা তো আবার সবার আগে আমারই পাওয়ার কথা, তাই নয় কি? যখন আপনি দাওয়াত দিলেনই না, তাই ভাবলাম নিজে চলে আসি আপনাকে সারপ্রাইজ দিতে। আজলানকে দেখে অ্যাশের মা এগিয়ে আসলেন। বাবা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো বাবা? আপনারা তো আমার বেঁচে থাকার একমাত্র কারণটাকেই নিয়ে চলে এসেছিলেন। আমার ন্যায় উপায় আছে, বলুন। অ্যাশের মায়ের মুখ ছোট হয়ে গেল। সে কিছু বলবে তার আগে আসলাম তালুকদার ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমার সাথে আমাদের বা আমার মেয়ের কোনো সম্পর্ক নেই। তুমি এতদিন পর এখানে কেন এসেছ? আমার মেয়ের কাছ থেকে এত মূল্যবান কিছু কেড়ে নিয়েও তোমার শান্তি হয়নি, এখন আবার এখানে কি নিতে এসেছ? আজলান ধীর কণ্ঠে জবাব দিল, আপনার মেয়েকে। অ্যাশের মা স্বামীকে এতটা উত্তেজিত হতে দেখে বললেন, তুমি একটু শান্ত হও, এতটা চাপ নিও না শরীরে, তোমার শরীর ভালো না। আজলান অ্যাশের মায়ের কথা শুনে হেসে উঠলেন, ওনাকে চাপ নিতে দিন শাশুড়ি মা, ওনার কিচ্ছু হবে না। এভাবে বলো না বাবা, তোমার শ্বশুর মশাইয়ের শরীর ভালো না, ডাক্তার ওনাকে চিন্তা করতে বারণ করেছেন। আজলান হাসতে হাসতে বলল, নাটক শাশুড়ি মা, সবটাই নাটক। আমার শ্বশুর আব্বু পুরোপুরি সুস্থ, ওনার কিচ্ছু হয়নি। নাটক মানে? ড্রয়িং রুমে উপস্থিত সকলে এতক্ষণে সবটা নিয়ে কানাকানি শুরু করে দিয়েছে। আজলান অ্যাশের মাকে বলল, বলবো, সবটাই বলবো। তার আগে উটকো ঝামেলাগুলোকে বিদায় করুন। দিয়ান আজলানের কথা শুনে বুঝতে পারল সে উটকো ঝামেলা বলতে কাদেরকে বোঝাচ্ছে।
তাই সে সকল অতিথিকে খাওয়ার জন্য পাঠিয়ে দিল। আসলাম তালুকদার কাজীকে যেতে দেখে তাকে থামালেন। কোথায় যাচ্ছেন আপনি বিয়ে না পড়িয়ে? যে অবস্থা দেখছি আজকে এখানে নতুন করে কোনো বিয়ে হবে না, আমার আরেক জায়গায় যেতে হবে। তাই সময় নষ্ট না করে সেখানে যাচ্ছিলাম। আপনি কোথাও যাবেন না, আজকে এখানেই বিয়ে হবে, আর এই মুহূর্তেই হবে। আজলান আসলাম তালুকদারের কথা শুনে জোরে বলল, না, হবে না। এখানে আজকে কোনো বিয়ে হবে না কাজী সাহেব, আপনি যেতে পারেন। আপনি ওই ছেলের কথা শুনবেন না, এক্ষুনি বিয়ে হবে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন। আজলান এবার কোনো কথা না বলে চুপচাপ তার শার্টের নিচ থেকে আলতো হাতে বন্দুক বের করে টেবিলের উপর রাখলো। বন্দুক দেখে উপস্থিত সকলেই শুকনো ঢোক গিল। নেওয়াজ আর নেওয়াজের পরিবার সবাই নীরব দর্শকের মতো দেখছে। তাদের কারো মুখে কোনো কথা নেই। নেওয়াজ একবার অ্যাশের দিকে তাকাচ্ছে, আরেকবার আজলানের দিকে। অ্যাশ এক দৃষ্টিতে আজলানের দিকেই তাকিয়ে আছে। দেখুন কাজী সাহেব, এখানে আজকে যদি কোনো বিয়ে হয় তাহলে এখানে একটা খুনও হবে। এখন আপনিই বলুন, আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, একটা বিয়ে দেওয়া নাকি একটা জীবন বাঁচানো? আপনার কাছে অপশন দুটো, পছন্দ আপনার। কাজী সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কোন পাগলে বা একটা বিয়ে দেওয়ার জন্য নিজের জীবন বাজি রাখবে বলুন? আপনারা আপনাদের ফ্যামিলি ঝামেলা কন্টিনিউ করুন, আমি যাচ্ছি। এটা বলে কাজী সাহেব দ্রুত প্রস্থান করলেন। লোকটা চলে গেল, লোকটা চলে গেল, আমার টাকাগুলো সব নষ্ট হয়ে গেল। কতগুলো টাকা দিয়েছিলাম এই বজ্জাত ছেলের জন্য, সব নষ্ট হয়ে গেল। আসলাম তালুকদার আফসোসের সুরে বলতে লাগলেন। অ্যাশের মা আজলানের কাছে গিয়ে বললেন, আজলান বাবা, এখন তুমি বলো, এখানে আর বাইরের কেউ নেই, যারা আছে সবাই আমাদের আপনজন। তোমার শ্বশুরমশাই নাটক করেছে মানে কি? আজলান আসলাম তালুকদারের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এই তো শাশুড়ি মা, সবটা বুঝতে পারবেন, 1 মিনিট। এটা বলে আজলান সদর দরজার দিকে গেল আর তার সাথে করে একজনকে নিয়ে এলো। অ্যাশ, আহিরি আর তাদের মা লোকটাকে দেখে কিছুটা অবাক হলেন। আহিরি অবাক কণ্ঠে বলল, এটা তো আমাদের ডাক্তার আঙ্কেল। বাবা সব সময় এই আঙ্কেলের কাছ থেকে চিকিৎসা নেয়। আজলানের সাথে ডাক্তারকে দেখে আসলাম তালুকদার শুকনো ঢোক গিলেন। তরতর করে তার সারা শরীর ঘামতে শুরু করলো। অ্যাশ তার বাবার এই অবস্থা দেখে দৌড়ে তার কাছে এলো। অ্যাশের সাথে সাথে নেওয়াজও এসে আসলাম তালুকদারকে সোফায় বসালেন। অ্যাশের মা আর আহিরি নিজেদের জায়গা থেকে বিন্দু পরিমাণও নড়লেন না। তাদের চোখে মুখে আসলাম তালুকদারের প্রতি অবিশ্বাসের ছাপ। অ্যাশ আসলাম তালুকদারের হাতে এক গ্লাস পানি দিয়ে বলল, বাবা কি হয়েছে তোমার, ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? আজলান অ্যাশের বাবার এই অবস্থা দেখে বলল, এটুকুতে শরীর খারাপ হলে চলে শ্বশুরমশাই? এখনো তো সকলকে সবটা বলাই হলো না। আজলানের কথাগুলো যেন অ্যাশের কাছে কাটা ঘায়ে নুনে ছিটানোর মতো লাগলো। সে আজলানের সামনে এসে তার কলার ধরে ঝাঁকিয়ে কিছুটা চিৎকার দিয়েই বলল, সমস্যা কি আপনার হাজলান? এখানে কেন এসেছেন আপনি আবার? আপনার জন্য আমার বাবার কিছু হলে না আমি ক্ষমা করবো না আপনাকে, শেষ করে দিব আমি আপনাকে। আজলান শীতল কণ্ঠে বলল, বাকিটা কি রেখেছ? সবটা তো শেষ করে দিয়েছ। অ্যাশ আজলানের চোখের দিকে তাকাতেই সে অনেকটা শান্ত হয়ে গেল। সে যেন আজ চাইলেও তার চোখের গভীরতা বুঝতে পারছে না। যে চোখের দিকে তাকাতে আগে তার মন ভালো হয়ে যেত, সেই চোখের দিকে আজ তাকানো মাত্রই যেন তার রুহু কেঁপে উঠল। তার হাতের বাঁধন হালকা হলো। আজলান লোকটার সামনে গিয়ে বলল, কি হলো ডক্টর, আপনি চুপ করে আছেন কেন? আপনাকে কি এখানে এগুলো দেখার জন্য আনা হয়েছে? আহিরি লোকটার কাছে গিয়ে বলল, ডাক্তার আঙ্কেল, আজলান ভাই কি বলতে বলেছে? বাবা কি নাটক করেছে? খোলাসা করে বলুন তো সবটা। লোকটা আমতা আমতা করে বলল, আসলে কালকে আপনাদেরকে ওনার যে অসুস্থতার কথা বলেছিলাম ওটা ভুয়া ছিল, উনি পুরোপুরি সুস্থ ছিলেন। ডাক্তারের কথা শুনে অ্যাশ যেন আকাশ থেকে বলল, যে বাবার অসুস্থতার কারণে অ্যাশকে বিয়েতে রাজি করানো হয়েছিল সেটা সম্পূর্ণটাই ছিল একটা নাটক। অ্যাশ যেন কিছুতেই ডাক্তারের কথা বিশ্বাস করতে পারল না। সে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি মিথ্যে বলছেন তাই না? আমার বাবাকে ছোট করার জন্য, সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য এই লোকটা আপনাকে টাকা দিয়েছে তাই না? অ্যাশের কথা শুনে আজলান হালকা হাসলো। তার প্রতি অ্যাশের এত অবিশ্বাস। ডাক্তার দুদিকে ঘাড় নাড়িয়ে বললেন,
না, এটাই সত্যি। কালকে এই বাড়িতে আসার ঘন্টা দেড়েক আগে উনি আমাকে ফোন করেছিলেন। আমাকে শুধু বলেছিলেন আমি যেন আপনাদেরকে এসে বলি উনি অসুস্থ, মাথায় কোনো অতিরিক্ত চাপ নিতে পারবেন না, তাহলে ক্ষতি হতে পারে। অনেক দিনের পুরনো পেশেন্ট, তার উপর একেবারে ভাইয়ের মতো সম্পর্ক, তাই তাকে বারণ করতে পারেনি। আমি আমার কাজের জন্য আপনাদের কাছে লজ্জিত, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আহিরির মা ডাক্তারের দিকে এগিয়ে আসলেন, কণ্ঠে তিক্ততা নিয়ে বললেন, আপনি ডাক্তার নাকি অন্য কিছু? কোন ভরসায় মানুষ আপনাদের কাছে চিকিৎসা নিতে যাবে বলতে পারেন? ডাক্তার আহিরির মায়ের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সত্যিই তো, মানুষ ডাক্তারের কাছে যায় নিজেদের রোগ সম্পর্কে সঠিক তথ্য জানতে। সেখানে ডাক্তাররাই যদি ভুয়া তথ্য দেয়, সেখানে মানুষ তাদের ভরসা করবে কিভাবে? ডাক্তারের এখন নিজের করা কর্মের প্রতি অনুশোচনা হচ্ছে। আজলান ডাক্তারকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে চলে যেতে বললেন এবং যাবার আগে খাওয়া দাওয়া সেরে যেতে বললেন। ডাক্তার যেন এতক্ষণ এটার অপেক্ষাতেই ছিল। আজলান যেতে বলার সাথে সাথে প্রায় এক প্রকার দৌড়ে সে স্থান ত্যাগ করলো। ডাক্তার চলে যেতে আজলান তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলল, দেখলেন তো শাশুড়ি মা, আপনার স্বামী কত বড় নাটকবাজ। আসলাম তালুকদার তেতে উঠে বললেন, মুখ সামলে কথা বলো বলছি। দুদিনের চোখরা আমাকে নাট্যবাজ বলো কোন সাহসে? আপনি নাটক করতে পারবেন, আর আমি নাটকবাজ বললেই দোষ। এ কেমন বিচার আপনার? আহিরির মা এবার একটু রাগ দেখিয়ে বলল, বাদ দাও বাবা আজলান, কথায় আছে না চোরের মায়ের বড় গলা। ঠিক বলেছেন শাশুড়ি মা, আপনার মতো একজন সুন্দরী নারীর কপালে কিভাবে এরকম একজন নাটকবাজ জুটলো সেটাই ভেবে পাচ্ছি না। আপনি আরো ভালো কিছু ডিজার্ভ করতেন। এটা বলতে বলতে আজলান সোফাতে নেওয়াজের পাশে গিয়ে বসে পড়ল। নেওয়াজ আজলানকে বসতে দেখে সোফা থেকে উঠতেই নিচ্ছিল। ঠিক তখনই আজলান তার হাতের বন্দুকটা শব্দ করে সোফার সামনে থাকা ছোট টেবিলটার উপর রাখলো। নেওয়াজ সেদিকে তাকিয়ে আবারও আগের মতো আজলানের পাশে সোফাতেই চুপ করে বসল। অ্যাশের মা আফসোসের সুরে বলতে লাগলেন, ঠিকই বলেছ বাবা, এতদিনেও বুড়োটাকে চিনতে পারিনি ঠিক মতো। কত বড় ধোকা দিল আমাকে। আমি আরো ওনার অসুস্থতার চিন্তায় সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আর উনি কিনা সবটাই নাটক করলেন। যদি বয়স কম থাকতো তাহলে আমি আর তোমার শ্বশুরের সংসার করতাম না বাবা। নেহাত বয়সটা একটু বেশি, না হলে এই নাটকবাজের সাথে এক মুহূর্ত থাকতাম না। আজলান তার শাশুড়িকে বলল, কি বলেন শাশুড়ি মা, আপনার বয়স বেশি? কে বলল? আপনাকে দেখে যা মনে হচ্ছে 35-এর বেশি হবে না বয়স। আজকালকার যুগে মেয়েরা এই বয়সেই বিয়ে করে। যেহেতু আপনারা প্রাচীন যুগের মানুষ, তাই হয়তো বয়সটাকেই বেশি মনে হচ্ছে, আসলে কিন্তু বেশি না। কি যে বলো না বাবা, আমার তো 40 পার হয়ে গেছে। আজলান মুখে হাত দিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ও কি বলেন শাশুড়ি মা, আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না আপনার বয়স 40-এর বেশি। আপনাকে চাইলে এখন বিয়ে দেওয়া যাবে। আহিরিয়া দিয়ান আজলানের কথা শুনে মুখ চেপে চেপে হাসছে। আজলান যে ফ্লার্ট করতে ওস্তাদ তা তাদের এতক্ষণে বোঝা হয়ে গেছে। অ্যাশ চুপচাপ ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। আসলাম তালুকদার বোকার মতো একবার আজলানের দিকে আর একবার নিজের বউয়ের দিকে তাকাচ্ছেন, আর মনে মনে আজলানকে গালি দিয়ে গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছেন। যতই হোক শিক্ষিত বয়স্ক মানুষ, তার উপর বড় মেয়ের শ্বশুরবাড়ির লোকজন সবাই উপস্থিত, চাইলেই তো আর সবার সামনে মুখ খারাপ করতে পারেন না। না হলে আজলান যেভাবে তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথাবার্তা বলছে, তাতে কি সে চুপ করে বসে থাকতো? নেহাত ভদ্রলোক, তাই এতক্ষণ ধরে চুপচাপ সবটা সহ্য করে যাচ্ছেন। এগুলো ভাবতে ভাবতে আসলাম তালুকদার মনে মনে নিজেকে নিজের ধৈর্যের জন্য নোবেল পুরস্কার ছুড়ে দিলেন। আজলান আসলাম তালুকদারের দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, কথাটা দিতে হলেও সত্যি, আপনার সাথে আসলে এই বুড়ো লোকটাকে যাচ্ছে না। আপনি চাইলে আমি আপনার জন্য ছেলে দেখতে পারি, একদম হ্যান্ডসাম ড্যাশিং। আমার চেনা জানা অনেকেই আছে। আপনি শুধু একবার বলুন আপনি এই লোকটাকে ডিভোর্স দিতে চান, তাহলে দেখবেন আমি কিভাবে বিদেশি ছেলেদের লাইন লাগিয়ে দিই আপনাদের বাড়ির সামনে। আজলানের কথাবার্তা শুনে আসলাম তালুকদার এবার আজ চুপ করে বসে থাকতে পারল না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে যদি এভাবে আর কিছুক্ষণ বসে থাকে, তাহলে নিশ্চয়ই তার সামনে বসেই এই ছেলে তার বউয়ের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে ফেলবে, আর তার বউও এই ছেলের কথায় প্রভাবিত হয়ে নিজেকে যুবতী ভেবে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের আসরে চলে যাবে। আর যাই হোক, এই বয়সে সে বউহারা হতে পারবে না। যে করেই হোক তাকে আজলানের এই পরিকল্পনা ব্যর্থ করতে হবে। আজলান যে তার মনে বারংবার বউ হারানোর ভয় সৃষ্টি করতে চাচ্ছে, তা এতক্ষণে তার হাড়ে হাড়ে বোঝা হয়ে গেছে।
তাই সে এবার কিছুটা শীতল কণ্ঠে আজলানকে উদ্দেশ্য করে বলল, দেখো, তুমি যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বউকে উচকাচ্ছ তা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। তাই ভালো ভালো বলছি, পরিকল্পনা বাদ দাও। তাই এই বয়সে আর যাই হোক আমি আমার বউকে ডিভোর্স দিব না। আজলান ভাবলেশীনভাবে বলল, আপনার ডিভোর্স দেওয়া না দেওয়ায় কি আমার সুন্দরী শাশুড়ি মায়ের বিয়ে আটকে থাকবে? আসলাম তালুকদার আজলানের কথা শুনে তার দিকে চোখ বড় বড় করে তাকালেন। দেখুন এক্স শ্বশুরমশাই, যেহেতু আমি আমার শাশুড়িকে দ্বিতীয় বিয়ে দেব, তাই আপনাকে এক্স শ্বশুরমশাই বলছে। তা যাই হোক, আপনি বাংলাদেশে এনে আমার বউয়ের যেমন ডিভোর্স ছাড়া বিয়ের ব্যবস্থা করেছেন, ঠিক তেমনই আমি অস্ট্রেলিয়া নিয়ে গিয়ে আপনার বউয়ের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করব। আমি না হয় বউ ভক্ত মানুষ, তাই এত দূর ছুটে এসে বউয়ের বিয়ে আটকালাম। কিন্তু আপনার কি হবে এক্স শ্বশুরমশাই? নেওয়াজ আর তার বাবা মা চুপচাপ এতক্ষণ আজলানের কথা শুনছিলেন, কিন্তু যখন শুনলেন আজলানের আসে ডিভোর্সই হয়নি, তখন তারা আর চুপ করে থাকতে পারলেন না। নেওয়াজের মা কিছুটা রাগ নিয়ে আসলাম তালুকদারকে প্রশ্ন করলেন, আসামায়ের কি সত্যিই ডিভোর্স হয়নি বেআই সাহেব? আসলাম তালুকদার বেয়ানের এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে গেলেন। কি বলবে সে এখন? তারা তো জানে আশা ডিভোর্সে। আজলান এবার একটু গরম তেলে পানি ছিটানোর কাজ করলো। সে নেওয়াজের মাকে উদ্দেশ্য করে বলল, আপনার ছেলের মা তাই না? মানে দিয়ান ভাইয়েরও মা। তাহলে আপনি এই কথা জানতেন না? কেউ আপনাকে জানায়নি? একটা দুর্ঘটনার কারণে আমার আর ওর বাচ্চা পৃথিবীতে আসতে পারেনি। তার জন্যই তো আমার আদুরে বউটা রাগ করে তার খাটাস বাপের সাথে আমাকে একা রেখে চলে এলাম। আজলানের কথা শুনে নেওয়াজের মা এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি দিয়ানের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, তুই না বলেছিলি আশা ডিভোর্স হয়ে গেছে, এখন এসব কি শুনছি? দিয়ান তার মায়ের এমন কণ্ঠ শুনে শুকনো ঢোক গিল। আমতা আমতা করে বলল, আমি কি ভেবেছিলাম নাকি যে তোমরা তোমাদের ছেলেদের সাথে আশার বিয়ে ঠিক করে ফেলবে? আমি তো তোমাদের সামনে যেন আশাকে অস্বস্তিতে পড়তে না হয় তাই সেদিন ওটা বলেছিলাম। তাই বলে তুই বিয়ে ঠিক হওয়ার পরেও ব্যাপারটা আমাদের জানাবি না? নিজের ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হতে দেখতে চাইছিলি? হ্যাঁ রে, ও তো তোর আপন ছোট ভাই, ওর সাথে এই শত্রুতাটা না করলে পারতি না? দিয়ান এবার মিনমিন করে বলল, তোমার ছোট ছেলে সবটাই জানে মা, তাকে জিজ্ঞেস করো। আশা তাকে সবটা জানিয়েছে। আশা যে কখনো আজলানকে ছাড়া অন্য কাউকে নিজের মনে স্থান দিতে পারবে না সেটাও বলেছে। আর সেটা জানার পরই তোমার ছেলে বিয়ের জন্য এত তাড়াহুড়ো করলো। এটা বলে দিয়ান তার দিকে ছোড়া তীরের মুখ একেবারে মুহূর্তের মধ্যে নেওয়াজের দিকে ফিরিয়ে দিল। সবার দৃষ্টি এবার নেওয়াজের দিকে, আর নেওয়াজ সোফাতে কাচুমাচু হয়ে বসে আছে। সবার দৃষ্টি নেওয়াজের দিকে থাকলেও আজলানের দৃষ্টি এবার অ্যাশের দিকে, আর অ্যাশের দৃষ্টি এখনও মেঝেতে সীমাবদ্ধ। সে যেন আজকে পারলে মেঝের কোনা কোনা সম্পর্কে তথ্য নিয়ে ফেলবে, এমন গভীরভাবে মেঝে পর্যবেক্ষণ করছে। আসলে মূল বিষয় অন্যটা। এতদিন পর আজলানকে দেখে তার মনে হচ্ছে বুকের ব্যাপার সে কেউ বারবার করানাচ্ছে। তার উপর আজলানের তীক্ষ্ণ দৃষ্টি যে তার উপর নিবদ্ধ, তার সে বেশ বুঝতে পারছে। তাই সে তার দৃষ্টি মেঝে থেকে উপরে তুলছে না। লজ্জায় তার গাল লাল হবার উপক্রম। আজলান অ্যাশের এই অবস্থা দেখে মনে মনে মুচকি হাসল। সে ভালোই জানতো যে অ্যাশ মন থেকে কখনো এই বিয়েতে সম্মতি দেয়নি। এতদিন এটুকু হলেও সে তার মন পড়তে শিখে গেছে। সবার কথা বলার মাঝখানে অতিথিরাও নিজেদের খাওয়া দাওয়া শেষ করে আবারও ড্রয়িং রুমে চলে এসছে। যতই হোক বাঙালি বলে কথা, তাদেরকে শিকল দিয়ে বেঁধেও এমন পরিস্থিতিতে আটকে রাখা যাবে না। যে করে হোক তাদেরকে অন্যের বাড়ির ঝামেলা নিজ চোখে দেখতেই হবে, কারণ অন্যের বাড়ির ঝামেলা তাদের কাছে উপভোগ্য বিষয়। তারা যেন সেটা দেখার মতো আনন্দ অন্য কিছুতেই পায় না। তাই তো 30 মিনিটের খাওয়া 10 মিনিটে শেষ করে আবারও ড্রয়িং রুমে চলে এসছে। শান্তিতে খাবার খেতে পারুক আর নাই পারুক, শান্তিতে ঝগড়া উপভোগ করা তাদের চাই চাই। দেখুন, আপনাদের যা ইচ্ছে হয় করুন, আমি আমার বউকে নিয়ে রুমে যাচ্ছি। আজলানের সবার সামনে এমন বেশরম কথাবার্তা শুনে অ্যাশ মেঝে থেকে মাথা তুলে তাকালো। অ্যাশের সাথে সাথে উপস্থিত সকলে আজলানের এমন কথা শুনে চমকে গেল। আজলান কাউকে পাত্তা না দিয়ে সোফা থেকে উঠে সোজা অ্যাশের কাছে চলে গেল। অ্যাশ নিজের কাছাকাছি আজলানকে দেখে কিছুটা দূরে সরে নিতে যাচ্ছিল। ঠিক তখনই আজলান তার হাত চেপে ধরল। এতদিন পরে আজলানের স্পর্শ পেয়ে অ্যাশের সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল। আজলান শীতল কণ্ঠে বলল, বউ চলো রুমে।
অনেক ক্লান্ত লাগছে শরীর, এতদিন ঘুমোতে পারিনি। আজলানের এমন শীতল করা কণ্ঠ অ্যাশের কানে যেতেই সে দ্রুত আজলানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আমতা আমতা করে বলল, না না, আমি যাবো না। আমি এত দূর থেকে তোমার না শোনার জন্য আসিনি, চুপচাপ রুমে চলো। বললাম তো যাবো না, আপনি যান। ধুর, তোমাকে মুখে বলে লাভ নেই, অনেক অভদ্র হয়ে গেছে এই কদিনে। এটা বলে আজলান অ্যাশকে জোর করে নিয়ে যাওয়ার জন্য হাত ধরতেই অন্য একটি হাত দ্রুত বেগে এসে আজলানের হাত চেপে ধরল। আজলান সেদিকে তাকিয়ে দেখল নেওয়াজ তার হাত ধরে আছে। নেওয়াজ চাপা কণ্ঠে বলল, ও যখন একবার বলেছে যাবে না, তখন আপনি ওকে জোর করতে পারেন না মিস্টার আজলান। আজলান নেওয়াজের কথা শুনে তাচ্ছিল্যের সুরে বলল, বাচ্চাদের সাথে কথা বাড়াতে চায় না, হাত ছাড়ো। নেওয়াজ হাসতে হাসতে বলল, আমি বাচ্চা না মিস্টার আজলান। নেওয়াজের মা কণ্ঠে রাগ নিয়ে বলল, কি করছিস নেয়াজ? চলে আয়, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরাই ভালো বুঝে নিবে, তোকে নাক গলাতে হবে না। অতিথিরা দেখছে, সবাই তোকে খারাপ ভাববে। ভাবুক, কে কি ভাবলো তাতে আমার কোনো সমস্যা নেই, আমি ওকে এখান থেকে নিয়ে যেতে দিব না। আজলান বাঁকা হেসে বলল, রিয়েলি? তোমার মতো পুচকে ছেলে আমাকে আটকাবে? এটা বলতে বলতে নিজের অন্য হাত দিয়ে নেওয়াজের হাত জোরে চেপে ধরল। মুহূর্তে নেওয়াজ আজলানের হাত ছেড়ে দিল। তার মনে হচ্ছিল তার হাতের হাড় ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যাচ্ছে, তাই উপায়ন্ত না পেয়ে সে আজলানের হাত ছেড়ে দিল। আজলান নেওয়াজের দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি দিয়ে অ্যাশের কাছে প্রশ্ন করল, তুমি কি রুমে যাবে নাকি না? না, যাবো না, আমি সজ্ঞানে কখনোই আপনার সাথে রুমে যাবো না। অ্যাশের কথাটা শেষ হতে না হতেই তার গালে আজলানের শক্ত হাতে চড় পড়ল। চড়টা এতটাই জোরে শব্দ করলো যে উপস্থিত সকলে কেঁপে উঠল। আসলাম তালুকদার বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বললেন, এই ছেলে, আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস তোমাকে কে দিল? দেখুন, আপনারাই দেখুন, এমন ছেলের সাথে আমার মেয়ে সংসার কিভাবে করতো। কি এখন চুপ কেন? এতদিন তো আদলান বাবা করতে করতে মুখে ফেনা তুলে ফেলতে। তোমার সে আদলান বাবা তোমার মেয়ের সকলের সামনে গায়ে হাত তুলল, এখন কিছু বলবে না? আসলাম তালুকদারের কথার মাঝখানে অ্যাশ জ্ঞান হারিয়ে আজলানের বুকে পড়ে গেল। আজলান এক হাত দিয়ে পরম যত্নে তাকে নিজের বুকে আগলে নিল, যেন ছোট কোনো বাচ্চাকে নিজের বুকে আগলাচ্ছে। আসলাম তালুকদার মেয়ের এমন অবস্থা দেখে আরো চটে গেলেন। আজলান তার মেয়েকে এতটাই জোরে আঘাত করেছে যে তার মেয়ে জ্ঞান হারিয়েছে। সে ঝাঁঝালো কণ্ঠে আশেপাশে উপস্থিত সকল অতিথিদের উদ্দেশ্যে বলল, আপনারা এভাবে সকলে তামাশা দেখতে থাকুন আর আপনাদের সকলের সামনে এটা গুন্ডামি করতে থাকুক। আর নিয়াজ বাবা, তুমিও চুপ আছো? তুমি না বলেছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো? তোমার ভালোবাসা? নেওয়াজ আসলাম তালুকদারের কথা শুনে মাথা নিচের দিকে নামিয়ে নিল। সে যেন নিজের অপারগতা রোকাতে ব্যস্ত। আসলাম তালুকদারের চোখে চোখ মেলানোর সাহস তার হলো না। আজলান আসলাম তালুকদারের কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল, কুল এক শ্বশুর মশাই, আপনার মেয়েকে আমি মেরে ফেলিনি, আর যদি মেরেও ফেলে তাতেও বাকি আমার বউ, আমি যা ইচ্ছা করবো। আর এত প্রেশার নিয়েন না, নাহলে এবার সত্যি সত্যি অসুস্থ হয়ে যাবেন। আপনার মেয়ে একদম ঠিক আছে, যা একটু জ্ঞান হারিয়েছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। দেখলেন না কত জেদ করছিল, সব জ্ঞানে নাকি রুমে যাবে না, তাই তো অজ্ঞান করে দিলাম যেন নিয়ে যেতে সুবিধা হয়। অনেক দুর্বল হয়ে গেছে এক শ্বশুরমশাই, আপনার মেয়েকে ছেড়ে এতদিন বহুত কষ্টে দিনাতিপাত করেছে, আজকে একটু শান্তির ঘুম দেব। এটা বলে আজলান সকলের সামনে অ্যাশকে পাজা কোলা করে তুলে নিল। যাওয়ার আগে টেবিল থেকে নিজের বন্দুক তুলে নিল আর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, আজকের মতো নাটক শেষ, আপনারা সকলে এখন যেতে পারেন। এটা বলে আজলান অ্যাশকে নিয়ে সিঁড়ি বেয়ে রুমে নিয়ে গেল। আর উপস্থিত সকলে এমনকি নেওয়াজও হাঁ করে সেদিকেই তাকিয়ে রইল। এই অ্যাশ, বউ ওঠো না। ধর, একটা থাপ্পড় একজন মানুষ কিভাবে এত সময় অজ্ঞান হয়ে থাকতে পারে? বউ ওঠো প্লিজ। আজলান সেই আধা ঘন্টা যাবৎ অ্যাশের সামনে বসে আছে। কিছুক্ষণ পরপর উঠে সারা ঘরে পায়চারি করছে। অ্যাশকে রুমে নিয়ে এসে চোখে পানিও ছিটিয়েছে, কিন্তু কোনোভাবে জ্ঞান ফিরছে না। আজলানের শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, তাই সে হাতের বন্দুকটা আর গায়ের শার্টটা খুলে ড্রেসিং টেবিলের সামনে রেখে একটা টাওয়াল নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়।
আজলানের ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ বাদেই অ্যাশ পিটপিট করে চোখ মেলে। তার জ্ঞান অনেক আগেই ফিরেছিল, কিন্তু আজলানের সামনে তখন চোখ মেলে তাকে অস্বস্তিতে পড়তে হতে পারে এই ভেবে এতক্ষণ অনেক কষ্টে চোখ বন্ধ করে রেখেছিল। চোখ মেলার পরে আজলানকে এ রুমে দেখতে না পেয়ে অ্যাশ স্বস্তির নিঃশ্বাস নিল। বিছানা থেকে উঠে আয়নার সামনে গেল বিয়ের সাজগোজ তোলার জন্য, কিন্তু ড্রেসিং টেবিলের সামনে যেতেই সেখানে আজলানের শার্ট আর বন্দুক দেখে তার কপাল কুঁচকে গেল। তখনই ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার আওয়াজ এলো। অ্যাশ বুঝতে পারলো আজলান ওয়াশরুমের ভেতরেই আছে। সে আলতো হাতে আজলানের শার্ট নিজের হাতে নিল, নাকের কাছে শার্টটা নিয়ে গভীরভাবে তার ঘ্রাণ শুকতে লাগলো, যেন আজলানকে অনুভব করতে চাইছে। তখনই হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে আজলান বেরিয়ে আসলো। অ্যাশ তখনও নিজের ভাবনায় বিভোর। আজলান ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে সামনে 2 হাত ভাঁজ করে অ্যাশের দিকে তাকিয়ে মুচকি হাসল। শার্টে আমার অস্তিত্ব না খুঁজে পেছনে তাকালেই পারেন মিসেস ড্রেক, আমি সশরীরে আপনার সামনে উপস্থিত আছি। হঠাৎ আজলানের কথা কানে যেতে অ্যাশ নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। তার হাত থেকে শার্টটা নিচে পড়ে গেল। সে আজলানের দিকে তাকাতে তাকাতে বলল, দেখুন আমি মোটেই। অ্যাশের আর বাকি কথা বলা হলো না। তার আগে সে আবারও আজলানের দিকে থেকে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। কি হলো, আবার ওদিকে তাকালে কেন? আপনার সমস্যা কি বলুন তো? আজলান একবার নিজের দিকে তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করলো, তারপর বলল, কই, কোথাও তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তা দেখবেন কেন? অকালে তো নিজের চোখ দুটো বিসর্জন দিয়েছেন। আজলান অ্যাশের দিকে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ, তোমার জন্য। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনে চোখ দুটো কি বিসর্জন দিয়েছে। অ্যাশ একবার আজলানের দিকে তাকিয়ে আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। দেখুন, আপনি আমার কাছে আসা মোটেও চেষ্টা করবেন না। আর আপনি আবার টাওয়াল কেন পরেছেন? তাড়াহুড়োতে জামা কাপড় আনতে ভুলে গেছে। তাই বলে আপনি আমার টাওয়াল পেঁচাবেন? আজলান অ্যাশের কাছাকাছি এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, তুমি চাইলে খুলে ফেলতে পারি, এমনিতেই তোমার নতুন করে দেখার মতো কিছু নেই। আজলানের এমন লাগামহীন কথাবার্তা শুনে অ্যাশের কান থেকে যেন গরম ধোঁয়া বের হলো। লজ্জায় তার কানের ডগা লাল হয়ে গেল। কি হলো, এদিকে তাকাও। নিজের হাতে তোমার টাওয়াল খুলে নাও, আমার কোনো সমস্যা নেই। অ্যাশ কাঁপা কাঁপা গলায় বলল, না না থাক, আপনি ওটা পরেই থাকুন, খোলার দরকার নেই। এদিকে তাকাচ্ছ না কেন বলো তো, লজ্জা পাচ্ছ নাকি? না। তাহলে এদিকে মুখ ঘোরাও। অ্যাশ আজলানের কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে, তার আগে আজলান অ্যাশের কোমর ধরে টেনে একেবারে নিজের কাছে নিয়ে এলো। আজলানের এমন কাণ্ডের জন্য অ্যাশ প্রস্তুত ছিল না, তাই সে মুহূর্তের মধ্যেই তার চোখ খিচে বন্ধ করে নিল। আজলানের গরম নিঃশ্বাস অ্যাশের ঘাড় ছুঁয়ে যেতেই অ্যাশ অনিয়ন্ত্রিতভাবে কেঁপে উঠল। আজলানের হাত নিঃশব্দে অ্যাশের শাড়ির ভাঁজ গলিয়ে ঢুকে পড়ল ভেতরে খালি জায়গায়। সেই ছোঁয়া যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল অ্যাশের সারা শরীরে। আজলান ধীরে ধীরে তার আরেক হাত বাড়িয়ে অ্যাশের চুলের বাঁধন খুলে দিল। মুহূর্তে কোমর ছুঁই ছুঁই চুলগুলো ঝর্ণার মতো নেমে অ্যাশের পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আজলান আলতো করে কানের কাছ থেকে কিছু চুল সরিয়ে নিল, তারপর তার ঠোঁট স্পর্শ করল সেই নরম ত্বকে। এক একটা চুম্বন, তারপর হঠাৎ তীব্র কামড় বসিয়ে রেখে গেল চিহ্ন, যার সভ্য ভাষায় লাভ বাইট। অ্যাশ নিঃশব্দে দাঁত চেপে সহ্য করছে আজলানের এই পাগলামি। এতদিন পরে তার এই গভীর হিংস্র ভালোবাসা যেন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। প্রতিটি ছোঁয়া, প্রতিটি চুম্বন তার ভেতরে নতুন করে ঝড় তুলছে। অ্যাশ যখনই হাত দিয়ে আজলানকে ঠেলে সরাতে চাইছে, ঠিক তখনই আজলান আরও বেপরোয়া হয়ে তাকে বুকের ভেতর গুটিয়ে নিচ্ছে। তার হাত এক একবার ছুঁয়ে যাচ্ছে বেসামালভাবে, কখনো কোমরে শক্ত করে, কখনো পিঠ বেয়ে, আবার কখনো শাড়ির ভাঁজে হারিয়ে যাচ্ছে তার ছোঁয়া। তার স্পর্শে অ্যাশের বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, ঠোঁট কেঁপে উঠছে, অথচ কোনো শব্দ বেরোচ্ছে না। যেন প্রতিটা ছোঁয়া আর চিহ্নে আজলান ঘোষণা করছে অ্যাশ শুধুই তার, চিরকাল তারই থাকবে। আজলান অ্যাশের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, আমাকে ছাড়া এতদিন একা থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই না জান? সমস্যা নেই, সব কষ্ট এক রাতেই বসিয়ে দেব। আজলানের বেসামাল বেপরোয়া ছোঁয়ায় লাগামহীন কথাবার্তায় বারংবার অ্যাশ নিজেকে হারিয়ে ফেলছে। তার মনে জেগে উঠছে নানা নিষিদ্ধ বাসনা, কিন্তু সে নিজের অনুভূতিকে সামলে তাচ্ছিল্যের সুরে আজলানকে বলল, আপনি কি কোনোভাবে আমায় সিডিউস করার চেষ্টা করছেন? আজলান বাঁকা হেসে বলল, যদি বলি হ্যাঁ তাহলে? লাভ নেই, আমায় সিডিউস করা এতটাও সহজ না।
ও রিয়েলি? নিজের উপর এত আস্থা, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ। আমার বরাবরই কনফিডেন্স বেশি। তুমি আর তোমার কনফিডেন্স হচ্ছে বরফের মতো শক্ত, কিন্তু বরফকেও যেমন আগুনের সংস্পর্শে আসলে বলতে হয়, ঠিক তেমনি আমার এক ফোঁটা নরম স্পর্শে তোমাকে আর তোমার কনফিডেন্সকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। সবসময় কিন্তু আগুন বরফকে গলিয়ে দিতে পারে না, অনেক সময় বরফও আগুনকে নিভিয়ে দেয়। আপনার জ্ঞান বড্ড সীমিত মিস্টার। আচ্ছা, তাহলে পরীক্ষা করে দেখা যাক তোমাকে সিরিয়াস করতে পারি কি না। এটা বলে আজলান অ্যাশকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। প্রয়োজন নেই। এটা বলে অ্যাশ অপর দিকে ঘুরে দাঁড়ালো। আজলান আবারও অ্যাশকে পেছন থেকে এসে জাপটে ধরল। আজলানের লোমশ বুকের স্পর্শ অ্যাশের শরীরে শিহরণ জাগালো, কিন্তু না, অ্যাশকে দুর্বল হলে চলবে না। সে এত সহজে আজলানকে তার করা ভুলের জন্য ক্ষমা করে দিতে পারে না। এটা ভাবতে ভাবতে অ্যাশের চোখ গেল ড্রেসিং টেবিলের ওপরে রাখা আজলানের বন্দুকের দিকে। সে কিছু না ভেবেই বন্দুকটা হাতে তুলে নিল। আজলান ছাড়ুন আমায়। আজলান অ্যাশের কাঁধে মুখ ঘষতে ঘষতে বলল, না, ছাড়বো না। আমি আপনাকে আবারও বলছি, আজলান ছাড়ুন আমায়। আজলানের সোজা সাপটা উত্তর। না। এবার যদি কিছু উল্টাপাল্টা হয়ে যায় না, তাহলে তার দায়ভার কিন্তু আমি নেব না। আজলান অ্যাশের কাঁধ থেকে মুখ তুলে বলল। মানে? আর কিছু বলার আগে অ্যাশ জোরে ধাক্কা দিয়ে আজলানকে নিজের থেকে সরিয়ে দেয়, আর আজলানের দিকে ঘুরেই তার দিকে বন্দুক তাক করে। আজলান অ্যাশের কাছে আসতে গিয়েও তার হাতে বন্দুক দেখে আসে না, কারণ বন্দুক লোড করা। ট্রিগারে ভুলবশত চাপ পড়লেই সামনে থাকা ব্যক্তির ওপরে টিকিট কনফার্ম। আজলান আমতা আমতা করে বলল, দেখো বউ, ওটা বাচ্চাদের খেলনা না, ওটা হাত থেকে ফেলো। না, ফেলবো না। আপনাকে আজকে গুলি করেই আপনার খেল খতম করব আমি। এমন করে বলে না বউ, তোমার একটা মাত্র স্বামী আমি। আপনাকে মেরে আমি আবার বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এসব কি বলো বউ? এটা বলতে বলতে আজলান আবারও অ্যাশের দিকে এগোতে লাগলো। দেখুন, একদম আমার দিকে এগোনোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি সত্যি গুলি করে দেব। তুমি আমাকে গুলি করতে পারবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। অ্যাশ হালকা হেসে বলল, আপনি আমাকে গুলি করতে পারলে আমি কেন পারবো না? ওটা ভুলবশত হয়ে গেছিল জান, সবই রিভান বেটার কার সাথে। তুমি বন্দুকটা রাখো, আমি সবটা তোমাকে বুঝিয়ে বলছি। আপনি আবারও নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন। আপনার জন্য আমার অনাগত বাচ্চা আজ মৃত, শুধুমাত্র আপনার একটা ভুলের জন্য। দেখো, আমি মানছি, সবটা মানছি, কিন্তু বিশ্বাস করো, আমি সজ্ঞানে তোমাকে কখনো আঘাত করতে পারি না। ওই দিন সবটা একটা দুর্ঘটনা ছিল। রিবানের সাথে ধস্তাধস্তি করার সময় কখন যে গুলিটা বের হয়ে গেল, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছুই করিনি। আপনি ইচ্ছে করেই করেছেন। আপনি মানুষ খুন করেন, আপনি খুনি একটা। আজ পর্যন্ত কোনো একজন নির্দোষ ব্যক্তি আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়নি। যাকে বা যাদেরকে আমি শাস্তি দিয়েছি সকলে ছিল অপরাধী। তাদের মতো নোংরা কীটদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আপনিও তাদেরকে খুন করেন, কোনো প্রমাণও রাখেন না, তাই তো? হ্যাঁ। কিন্তু তাদের শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে আজলান। আপনি কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছেন? হয়তো আপনার ওই পাপের জন্যই আমাদের সন্তান পৃথিবীতে আসতে পারেনি। এমন কিছু না অ্যাশ। হ্যাঁ, এমনটাই আপনার পাপের ফল। আমাদের সন্তানকে ভুগতে হলো আপনার পাপের ফল, আমায় ভুগতে হলো। হসপিটালে বেডে বসে আমি সারাক্ষণ আপনার অপেক্ষা করেছি, কিন্তু আপনি তো আসেননি। এটা বলে অ্যাশ কাঁদতে শুরু করলো। অ্যাশকে কান্না করতে দেখে আজলানের হৃদয় ব্যাকুল হতে লাগলো। সে সামনের দিকে এগোতে নিতেই অ্যাশ আবারও তার দিকে বন্দুক তাক করলো, কিন্তু তাড়াহুড়োতে ভুলবশত তার হাত থেকে বন্দুকের ট্রিগারে চাপ লেগে গেল, আর তৎক্ষণাৎই সে শব্দ করে হাত থেকে বন্দুক ফেলে দিল। সব ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে আজলান নড়ারও সময় পেল না। সে তার আগের অবস্থাতে দাঁড়িয়ে রইল, নড়ার শক্তিটুকুও পেল না। আর অ্যাশও তার অবস্থানেই দাঁড়িয়ে রইল। পুরো রুমে পিনপত নীরবতা, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আজলান ধীরে ধীরে নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। তার পরনে তোয়ালের মাঝখান দিয়ে গভীর ক্ষত, একটুর জন্য মিস। আর মাত্র 1 ইঞ্চি উপরে দিয়ে গুলি গেলেই সারা জীবনের জন্য তার বংশের বাতি নিভে যেত। আজলান অবিশ্বাসের চোখে অ্যাশের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে গুলি করতে পারলে বউ, তো আবার এই জায়গায়? তুমি কি আমাকে মোটেও ভালোবাসো না? যদি অন্য কোথাও গুলি লেগে যেত? অ্যাশ কাঁপা কাঁপা গলায় বলল, লাগতো, তাতে আমার কি? আমি আপনাকে ভালোবাসি না। সত্যি? তাহলে কি আমি মিথ্যে বলছি? আমার চোখের দিকে তাকিয়ে বলো। পারবো না। আপনার বিশ্বাস করতে হলে করুন, না হলে না করবেন। আজলান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বরাবরই তোমাকে বিশ্বাস করতাম,
এখনো করি। হয়তোবা তোমার মনে সত্যি আমার জন্য আর বিন্দু পরিমাণও জায়গা নেই। ভালো, অনেক ভালো। এটা আমার কপালে লেখা ছিল। একটা ভুল বোঝাবুঝি আজ আমার থেকে তোমাকে কেড়ে নিল। তুমি একদিন বুঝবে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। আমার করা কাজগুলোকে, যেগুলোকে তুমি অপরাধ ভাবছো, সেগুলো যে অন্যদের ভালোর উদ্দেশ্য, তা বুঝতে পারবে। যেদিন তুমি জানবে এতদিন তোমাকে ছাড়া আমি কিভাবে বেঁচেছিলাম, সেদিন তোমার ভুল ভাঙবে। হয়তোবা তখন আমি আর তোমার কাছে থাকবো না। ঘুমাও তুমি। আমি জোর করে আর কখনো তোমার কাছে যাব না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। এটা বলে আজলান অ্যাশের রুমের বেলকনিতে গিয়ে দরজা আটকে দিল, আর অ্যাশ শুধু সেদিকেই তাকিয়ে রইল। আজলানের বলা প্রতিটা কথা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে নিজেকে প্রশ্ন করল, আজলান আর আমার কাছে থাকবে না মানে কি? আজলান কি আমায় ছেড়ে চলে যাবে? না না, এসব কি ভাবছি আমি? আজলানকে নিজের ভুল বুঝতে হবে। সে যে আইন নিজের হাতে তুলে নিয়ে ভুল করছে সেটা বুঝতে হবে তাকে। এগুলো ভেবে অ্যাশ নিজের মনটা কিছুটা শান্ত করলো। তারপর ধীরে ধীরে বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিল। এতদিন পরে সে একটু শান্তিতে ঘুম দিবে। সে মুখে যতই অস্বীকার করুক না কেন যে সে আজলানকে ভালোবাসে না, তাকে চায় না তার জীবনে, কিন্তু তার মন তো জানে সে আজলানকে কতটা ভালোবাসে। সে তো অনেক আগে আজলানকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আজলানকে সামনে দেখলেই তার সব অভিমানগুলো উপচে পড়ে। মাথা কাজ করা বন্ধ করে দেয়। কি করবে কি বলবে তা বুঝতে পারে না। যার উদাহরণস্বরূপ একটু আগের ঘটা দুর্ঘটনা। সে চেয়েছিল কি আর হয়ে গেল কি? সে চেয়েছিল আজলানের ভুলগুলো তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে, সবটা ভুলে আজলানকে কাছে টেনে নিতে, কিন্তু হলো তার ঠিক বিপরীতটা। ভুলবশত গুলি চলল, আজলান তাকে ভুল বুঝল। সেদিনও হয়তো আজলানও তার মতোই অনুভব করেছিল যখন ভুলবশত আজলানের হাত থেকে তার গায়ে গুলি লেগেছিল। আর এতদিন সে তাকে কতই না ভুল ভাবল। এগুলো ভাবতে ভাবতে এক পর্যায়ে অ্যাশের চোখে ঘুম নেমে এলো। ক্লান্তিতে ঘুম গভীর হলো। অ্যাশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আজলান বেলকনির দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ধীর পায়ে গিয়ে অ্যাশের মাথার কাছে হাঁটু মুড়ে বসে পড়ল। মোহভরা দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু তাকে ছুঁল না। মনে মনে বলল, আমার প্রতি তোমার অনেক অবিশ্বাস, তাই না? আমাকে ভালোবাসো না, তাই তো? মাত্র 10 দিন। এই 10 দিনে যদি আমি তোমার মুখ থেকে স্বীকার করতে না পারি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার নামও আজলান না। শান্তিতে ঘুমাও যান। সকলে তোমার জন্য বড় সড়ো সারপ্রাইজ অপেক্ষা করছে। এটা বলে আজলান বাঁকা হাসল। সকাল 11টার দিকে অ্যাশের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই সে বিছানায় আড়মোড়া ভেঙে বসলো। রুমের চারিদিকে তাকিয়ে আজলানকে খুঁজল, কিন্তু কোথাও দেখতে পেল না। তাই সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে গেল। নিচে যেতেই দেখতে পেল নেওয়াজ আর দিয়ান ড্রয়িং রুমে বসে কথা বলছে। কালকে রাতে দিয়ানের পরিবার চলে গেলেও নেওয়াজ জোরপূর্বক এ বাড়িতে থেকে গেছে। আহিরি আর তার মা রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজনে ব্যস্ত। আসলাম তালুকদার কালকে রাত থেকে নিজের রুমে। সকালে নাস্তা করতেও বের হননি, আর আহিরি কিংবা তার মা কেউ ডাকেওনি। অ্যাশকে নিচে নামতে দেখে নেওয়াজ তার কাছে গেল। ঠিক আছো? অ্যাশ নেওয়াজের কথায় কোনো পাত্তা না দিয়ে দিয়ানের কাছে চলে গেল। দিয়ান ভাই, আজলান কোথায়? আজলান হ্যাঁ, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলাম। জিজ্ঞেস করেনি কোথায় গেছে? দিয়ান দুদিকে মাথা নাড়ল। দিয়ানের কাছ থেকে আজলানের খবর নিয়ে অ্যাশ নিজের রুমে চলে এলো। নেওয়াজ বারবার তার সাথে কথা বলার চেষ্টা করলেও সে নেওয়াজকে পুরোপুরি ইগনোর করলো। অ্যাশ নিজের রুমে আসার কিছুক্ষণ পরেই নিচ থেকে আজলানের কণ্ঠস্বর ভেসে এলো। আজলান জোরে জোরে চিৎকার করে আসলাম তালুকদারকে ডাকছে। অ্যাশ আজলানের কণ্ঠস্বর শুনেই দৌড়ে রুমের বাইরে চলে এলো, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতে আজলানের সাথে এক মেয়েকে দেখে তার কপাল কুঁচকে গেল। আজলানের ডাকাডাকিতে এক পর্যায়ে বিরক্ত হয়ে আসলাম তালুকদারের রুমের বাইরে বেরিয়ে এলেন। আহিরি, তার মা, দিয়ান, নেওয়াজ সবাই আজলানের সাথে আসা মেয়েকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। আসলাম তালুকদার আজলানকে উদ্দেশ্য করে বলল, বাবা সারের মতো চাচাচ্ছ কেন? আজলান আসলাম তালুকদারের কথায় কোনো জবাব না দিয়ে উল্টো তাকে জড়িয়ে ধরল। আফসোসের সুরে বলল, আপনি ঠিক ছিলেন শ্বশুরমশাই। আসলাম তালুকদার কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আজকে সূর্য কোন দিকে উঠলো? পূর্ব দিকেই তো দেখলাম। তা যেদিকে উঠুক শ্বশুরমশাই, আজকে আপনাকে আমি একটা সুখবর দিব। আজলানের কথা শুনে উপস্থিত সকলে কপাল কুঁচকাল। কালকে যার সাথে আজলানের আদায় কাজ করার সম্পর্ক ছিল, আজ নাকি সে তাকে সুখবর দিবে। এক রাতে এত পরিবর্তন! অ্যাশ আজলানের দিকে তাকিয়ে
তার মতিগতি বোঝার চেষ্টা করছিল, আর তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকেও তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছিল। আসলাম তালুকদার ভারী কণ্ঠে আজলানকে জিজ্ঞেস করলেন, তা কি সুখবর শুনি? আমি আপনার মেয়েকে আগামী 10 দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেব। আজলানের এই কথাটা যেন তালুকদার বাড়ির ড্রয়িং রুমে ছোটখাটো বোমার বিস্ফোরণ ঘটালো। আজলানের কথা শুনে আর যেন পড়ে যেতে গিয়েও নিজেকে সামলালো। আহিরি আর তার মা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। আসলাম তালুকদার আর নেওয়াজের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। আসলাম তালুকদার আজলানের কাঁধে হাত রেখে বলল, বাহ, এটা তো সত্যি সুখবর। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। এটা বলে আসলাম তালুকদার আজলানকে সোফায় বসতে দিলেন। এবার বলো সবটা। তখন কি বলছিলে? আসলে শ্বশুরমশাই, আমি কালকে সারা রাত চিন্তা করলাম। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম সে আমাকে ভালোবাসে কিনা। সে সরাসরি বলে দিয়েছে সে আমাকে ভালোবাসে না। আমি অনেকবার তাকে সবটা বোঝানোর চেষ্টা করেছি, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভই হয়নি। এখন আর তার মনে আমি নেই, হয়তো অন্য কেউ আছে। সে যাই হোক, তার কথার উপর ভিত্তি করে আমি কালকে সারা রাত বসে এই সমস্যার একটাই সমাধান বের করেছে, আর সেটা হলো ডিভোর্স। যখন আমার প্রতি তার আর কোনো ভালোবাসা নেই, তাহলে সেই সম্পর্কে থেকে আমার লাভ কি? তার থেকে বরং ডিভোর্সের পর দুজনে দুজনের জীবন নতুন করে সাজিয়ে নেব। বাহ, সুন্দর সিদ্ধান্ত। তোমার মাথায় সত্যি বুদ্ধি আছে। আজলান আসলাম তালুকদারের কথা শুনে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, বারে বড় শ্বশুরমশাই, কালকে তো আমাকে না জানিয়ে বলেছিলেন, আর আজকে এত প্রশংসা করছেন। আপনি তো গিরগিটি থেকেও দ্রুত রূপ বদলান। আসলাম তালুকদার আজলানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কিছু ভাবছ বাবা? না, আসলে শ্বশুরমশাই, সরি আঙ্কেল, এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে আমি একে বিয়ে করব। আজলানের এই কথাটা দ্বিতীয়বারের মতো তালুকদার বাড়ির ড্রয়িং রুমে বিস্ফোরণ ঘটালো। এবার আর অ্যাশ নিজেকে থামিয়ে রাখতে পারল না। সে প্রায় ছুটে এসে আজলানের গায়ে চড় বসিয়ে দিল। অ্যাশের আকস্মিক এমন আক্রমণে সবাই হতবিহ্বল হয়ে গেল। আজলান আগে অ্যাশকে দেখে আন্দাজ করেছিল বিয়ের কথা বলার পরে তার গালে 2-4টা চড় পড়বে। অ্যাশ আজলানকে আবারও থাপ্পড় মারবে, তার আগেই আহিরি আর তার মা এসে তাকে থামালো। অ্যাশের মা আজলানকে উদ্দেশ্য করে বললেন, তুমি এসব কি বলছো আজলান বাবা? কালকে পর্যন্ত তো সবই ঠিক ছিল, আজকে হঠাৎ কি থেকে কি হয়ে গেল? আজলান কিছুটা রেগেই জবাব দিল, সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আন্টি। সবসময় আপনার মেয়ে আমাকে ভুল বুঝে গেছে, আর আমি তাকে মানিয়েছি। কিন্তু আর কতবার আমি এই সম্পর্কে বোঝে টানবো বলতে পারেন? তার অভিযোগ, সে হসপিটালে থাকা অবস্থায় আমি কেন তাকে দেখতে চাইনি। এই অভিযোগটা যদি আমি তার প্রতি উল্টো করি, তাহলে যদি বলি সে কেন বাংলাদেশে আসার আগে ঠিকমতো আমার খোঁজ করেনি, তাহলে আর সব থেকে বড় কথা, সে কালকে রাতে আমাকে মারার চেষ্টা করেছে। অ্যাশ কাঁপা কাঁপা গলায় বলল, আমি ইচ্ছে করে গুলি চালাইনি আজলান। বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ভয় দেখাচ্ছিলাম। আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার ছিল না। আজলান অ্যাশের সামনে গিয়ে বলল, এই কথাটা আমিও তোমাকে বলেছিলাম, মনে করে দেখো। বারবার বলেছিলাম তোমাকে যে গুলিটা ভুলবশত বের হয়ে গেছে। আমি তোমাকে ইচ্ছে করে মারিনি, করেছিলে বিশ্বাস? অ্যাশ এবার আর নিজের কান্না আটকে রাখতে পারল না। তার কথা গলায় দলা পাকিয়ে যেতে লাগলো। সে কান্না ভেজা কণ্ঠে আজলানকে বলল, আপনার গুলিতে আমার অনাগত সন্তানের মৃত্যু হয়েছিল আজলান। আজলান ঠান্ডা স্বরে বলল, সন্তানটা কি তোমার একার ছিল অ্যাশ? ওর মধ্যে কি আমার অংশ ছিল না? ওর মৃত্যুতে আমি কি কষ্ট পাইনি? আমার কি একটুও কষ্ট হয়নি? তুমি বোঝার চেষ্টা করেছিলে? না, করনি। তুমি শুধু একতরফা ভাবেই নিজের কথা ভেবে গেলে, নিজের ভালোর কথা ভেবে বাংলাদেশে চলে এলে। ওদিকে যে আমি মরতে বসেছিলাম, তার খোঁজ কি একবারও নিয়েছিলে? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি কতদিন কোমায় ছিলাম, তার খবর কি একবারের জন্য নিয়েছিলে? আজলানের কথা শুনে আশের মধ্যে এতক্ষণ যতটুকু মনোবল ছিল সবটুকুই ভেঙে গেল। সে সত্যিই বড় স্বার্থপর। আজলান শুনুন। এখন আর কিছু শোনার আর বোঝার নেই। আমি সবসময় তোমাকে আমার প্রায়োরিটি লিস্টে আগে রেখেছি। কখনো তোমাকে এমনটা করতে দেখিনি। যে ভালোবাসাকে পাওয়ার জন্য বারবার তার কাছে নিজেকে ছোট করতে হয়, সে ভালোবাসার আমার কোনো দরকার নেই। তুমি কালকে বলেছিলে না তুমি আমাকে ভালোবাসো না? ঠিকই বলেছ। তুমি আমাকে কেন, জীবনে কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু নিজেকে ভালোবাসতে শিখেছ। এটা বলে আজলান আসলাম তালুকদারের সামনে সোফায় গিয়ে বসলো। আঙ্কেল,
আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাই। তারপর আপনি আপনার মেয়েকে যার সাথে ইচ্ছে বিয়ে দিন, আমি আর বাধা দেব না। কিন্তু আমার একটা শর্ত আছে। আজলানের কথা শুনে আসলাম তালুকদার কিছুটা কপাল কুঁচকালেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, বলো কি সত্য আছে তোমার? আমি আর 10 দিন পরে আপনার মেয়েকে ডিভোর্স দেব, আর সেদিনে আমি আর আমার গার্লফ্রেন্ড বিয়ে করব। তাই এই 10 দিন আমাকে আর আমার গার্লফ্রেন্ডকে আপনাদের বাড়িতে থাকতে দিতে হবে। আমাদের একটা রুম দিলেই হবে, আমরা তাতেই থাকতে পারবো। সহ বাকি সকলে শুধু আজলান আর আসলাম তালুকদারের কথা শুনছিল। অ্যাশ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আজলানের এক রাতের মধ্যে এত পরিবর্তন সে মেনে নিতে পারছিল না। আসলাম তালুকদার ভদ্রতার খাতিরে আজলানের আনা সেই মেয়েটার কাছে তার পরিচয় জানতে চাইলেন। মেয়েটা ওনার প্রশ্নে উত্তর দিতে কিছুটা ইতস্তত বোধ করছিল। কি হলো, আঙ্কেলের প্রশ্ন উত্তর দাও। আজলানের কথা শুনে মেয়েটা কিছুটা টেনে টেনে আসলাম তালুকদারকে জবাব দিল, আমি জ্যাকলিনা, আজলান স্যারের ছোটবেলাকার বান্ধবী। আসলাম তালুকদার মেয়েটার দিকে কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তা মা, তোমার পরিচয় এইটুকুই? আজলান বলল, আসলে আঙ্কেল, ও আপনাদের সাথে কথা বলতে একটু আনইজি ফিল করছে। দিয়ান আজলানকে জিজ্ঞেস করলো, আচ্ছা আজলান, এটা কি তোর সেক্রেটারি জ্যাকের বড় বোন নাকি? দিয়ানের কথা শুনে আজলান কাশতে শুরু করলো। আজলানকে কাশতে দেখে জ্যাকলিন তার হাতের পানির বোতলটা তার দিকে এগিয়ে দিল। আজলান সেখান থেকে কিছুটা পানি খেয়ে দিয়ানের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, মানে? না আসলে মেয়েটাকে দেখতে, তারপর মেয়েটার নাম, কথা বলার ধরন অনেকটা জ্যাকের মতো, তাই আর কি। ও, আসলে এটা জ্যাকের চাচার চাচাতো ভাইয়ের মেয়ের দুঃসম্পর্কের খালার ছোট মেয়ে, তাই হয়তো এত মিল। দিয়ান আর কিছু বলবে তার আগে আসলাম তালুকদার তাকে থামিয়ে দিয়ে আজলানকে বলল, বাবা আজমাইন, জ্যাকলিন মামুনিকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। তুমি না হয় তাকে নিয়ে আসা মায়ের রুমটায় যাও। আজ থেকে আগামী 10 দিন তোমরা ওখানেই থাকবে। ও রুমটা আগে থেকে পরিষ্কার করা আছে, তোমাদের কোনো সমস্যা হবে না। আমি না হয় তোমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করি। আসলাম তালুকদারের কথা শুনে নেওয়াজা বলল, আঙ্কেল, আমিও যাব আপনার সাথে উকিলের কাছে। এটা বলে আসলাম তালুকদার বসা থেকে উঠে নিজের রুমে চলে গেলেন। আসলাম তালুকদার চলে যেতে জ্যাকলিন আজলানকে বলল, আয়ু বেবি, তাড়াতাড়ি রুমে চলো, আমার পায়ে প্রচুর পেন হচ্ছে জান। আজলানও জ্যাকলিনের কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ বেবি চলো। বেবি, আমি হেঁটে যেতে পারবো না, তুমি প্লিজ আমাকে কোলে করে নিয়ে চলো। আজলান জ্যাকলিনের কথা মতো তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে রুমের দিকে চলে যেতে লাগলো। আর অ্যাশ তার ভগ্ন হৃদয় নিয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। আজলান আর জ্যাকলিন রুমে প্রবেশ করতেই শব্দ করে রুমের দরজা বন্ধ করলো। অ্যাশের কানে সেই শব্দ যেতেই সে তার চোখ বন্ধ করে ফেলল। তার চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে নিচে পড়ল। জ্যাকলিন বেবি, তুমি তো একেবারে পাক্কা নাটকবাজ। জ্যাক মাথা নকল চুল খুলতে খুলতে বলল, স্যার, আপনি যে আমাকে কি পেয়েছেন জানি না, শেষমেশ আমাকে আপনি মেয়ে সাজিয়ে এই বাড়িতে নিয়ে এলেন। দেখ, তোকে জ্যাক বলবো নাকি জ্যাকলিন তা জানি না, কিন্তু বুদ্ধিটা কিন্তু তোর বউয়ের। ভাগ্যিস কালকে রাতে বুদ্ধিটা দিয়েছিল। কিন্তু স্যার, ম্যামের সাথে এমন করাটা কি ঠিক হয়েছে? ওকে তো বুঝতে হবে নিজের অনুভূতিটা। ও নিজের অনুভূতিটা সঠিকভাবে বুঝতে পারে না, আমাকে বোঝার চেষ্টা করে না। আশা করি ধাক্কার পরেও আমাকে ভুল বোঝার সাহস দ্বিতীয়বার করবে না। যদি ম্যাম রাগ করে ওই নেওয়াজকে বিয়ে করে নেয়? করবে না, আমার বিশ্বাস আছে ওর প্রতি। দুপুরের দিকে জ্যাক আর আজলান খাবার খেতে নিচে নামলো। আজলান সিঁড়ি দিয়ে নামতে নামতে অ্যাশের রুমের দিকে তাকালো। অ্যাশের রুম ভেতর থেকে বন্ধ, মানে খাবার খেতে আসেনি। আজলান জ্যাককে নিয়ে খেতে বসতে বসতে আহিরিকে বলল, ভাবি, তোমার বোনকে ডেকে আনো, সে খাবে না? আহিরি আজলানের কথার কোনো জবাব না দিয়ে অ্যাশকে ডেকে আনার জন্য গেল। অ্যাশের দরজা 2-3 বার টোকা দেওয়ার পরপরই অ্যাশ দরজা খুলে দিল। অ্যাশ দরজা খুলতে আহিরি বলল, খেতে আয়। আমি খাবো না আপা, খিদে নেই আমার, তোরা খেয়ে নে। আজলান ভাই ডেকেছে। আজলানের কথা শুনতে অ্যাশ আহিরির দিকে ভালো করে তাকালো। আজলান ডেকেছে? হ্যাঁ চল। এটা বলে আহিরি চলে যেতে নিলেই অ্যাশ ওকে থামিয়ে দিল। আচ্ছা আপা, আমি কি সত্যি সবসময় নিজের কথা ভাবি? আমি কি সত্যি কখনো কাউকে ভালোবাসতে পারিনি? ছোট বোনের মুখে এমন কথা শুনে আহিরি থমকে গেল। সে পেছন ফিরে নিজের 2 হাতে অ্যাশের মুখ ধরে বলল, তুই বোকা নাকি আশা? তুই কি এখনো বুঝতে পারছিস না আজলান ভাই তোর উপর রেগে আছে, তাই তখন ওই কথাগুলো বলেছে? তুই বোকার মতো ওটা নিয়ে বসে আছিস। তোর তো উচিত ওই জ্যাকলিন না ফ্যাকলিন
ওই সাদা চামড়ার মেয়েকে আজরান ভাইয়ের থেকে দূরে সরিয়ে আজরান ভাইয়ের রাগ ভাঙানো। আর তুই কিনা দরজা আটকে রুমে বসে আছিস। তাড়াতাড়ি যা আর ফ্রেশ হয়ে আয়, আমি তোর পাশে আছি। তোর আজলানকে তোর থেকে কে ছিনিয়ে নেয় সেটা আমিও দেখছি। তোর হাতে কিন্তু বেশি সময় নেই আশা। এই কয়দিনের মধ্যেই তোকে আজরান ভাইয়ের রাগ ভাঙাতে হবে। যদি কোনোভাবে ওই সাদা চামড়ার মেয়ের সাথে আজরান ভাইয়ের বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু তুই সারা জীবনের জন্য আজরান ভাইকে হারাবি। অ্যাশ আহিরির কথা শুনে দুহাত দিয়ে চোখ মুছে বলল, ঠিক বলেছিস আপা, ভুলটা যখন আমার তখন সেটা আমাকেই শোধরাতে হবে। আমি জানি আজলান আমার উপর রেগে থাকতে পারবে না। এই তো, এই কনফিডেন্সই তো চাই। তুই যা আপা, আমি ফ্রেশ হয়ে আসছি। ওই সাদা চামড়ার মেয়ের চামড়া দিয়ে আমি যদি সোয়েটার না বানিয়েছি তাহলে আমার নাম আশা তালুকদার না। আমার স্বামীর দিকে নজর তার, তাই না? ওর চোখ তো আমি গেলে দেবো একদম। কন্ট্রোল কন্ট্রোল, যা করবি বুঝে শুনে করিস। আমি যে তুই আয়। এটা বলে আহিরি নিচে নেমে এলো। আহিরি নিচে নামতে আজলান তাকে জিজ্ঞেস করলো, কি ভাবি, তোমার বোন আসেনি? তা দিয়ে আপনার কাজ কি আজলান ভাই? আপনার গার্লফ্রেন্ড তো আপনার পাশে বসে আছে। আপনার খাওয়া শুরু করুন না, ও চলে আসবে। না থাক, আগে আসুক, তারপর নয় খাওয়া শুরু করা যাবে। কিছুক্ষণের মধ্যেই অ্যাশ ফ্রেশ হয়ে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিচে নেমে এলো। আজলান আর নেওয়াজ দুজনেই এক নজরে তার দিকে তাকিয়ে রইল। আজলান অ্যাশকে দেখে শুকনো ঢোক গিলল। অ্যাশকে আজ পর্যন্ত সে এভাবে শাড়ি পরে সাজতে দেখেনি। অ্যাশ আজলানের দিকে তাকানোর সাথে সাথে আজলান অ্যাশের দিক থেকে চোখ ফিরিয়ে জ্যাকের দিকে তাকালো আর বিড়বিড় করলো, এই মেয়ে আমার শোকে আবার পাগল হয়ে গেলে নাকি? এত সেচেছে কেন? এ তো আমাকে সিরিয়াস করার অপচেষ্টা চালাচ্ছে। না আজলান, তোকে দুর্বল হলে চলবে না। একবার এই সুযোগ হারালে তোকে সারা জীবন আড়ালেই কাটতে হবে। যেটা চলছে সেটা চলতে দেওয়া যায়, দেখি জল কত দূর গড়ায়। আজলানের ভাবনার মাঝেই অ্যাশ এসে তার পাশে চেয়ার টেনে বসলো। যদিও নেওয়াজ আগে থেকে অ্যাশের জন্য তার পাশে চেয়ারটা বের করে রেখেছিল, অ্যাশ সেদিকে একবারের জন্য না তাকিয়ে সরাসরি এসে আজলানের পাশে বসে পড়ল। আজলান অ্যাশকে নিজের পাশে দেখে অ্যাশকে জেলাস ফিল করানোর জন্য জ্যাককে চামচ দিয়ে কিছুটা খাবার খাইয়ে দিল। অ্যাশও আজলানের পরিকল্পনা মতো রাগে ফুসফুস করতে লাগলো। কি করবে সেটা ভেবে না পেয়ে সে আজলানের মুখ এদিকে ফিরিয়ে এক মুহূর্তে তার মুখে হাত দিয়ে খাবার ঢুকিয়ে দিল। যদিও আজলান অ্যাশের এমন জেলাসি দেখে মনে মনে খুশি হচ্ছিল, তবুও তাকে রাগ দেখিয়ে বলল, কি সমস্যা অ্যাশ, এসব কি করছো? স্ত্রীর দায়িত্ব পালন করছি। তোমার সাথে আমার কিছুদিনের মধ্যেই ডিভোর্স হবে। আগে সেদিন পর্যন্ত বেঁচে তো থাকুন। আমাকে ওপেন থ্রেট দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আজলানের পাশ থেকে জ্যাক মেলি কণ্ঠে বলে উঠল, জান, মেয়েটা তোমার সাথে এমন আচরণ করছে কেন? ও তোমাকে ছুলো কেন জান? আমার হিংসে হয়, বোঝো না? অ্যাশের মেয়েটার কথা শুনে গা জ্বলে উঠল। সে তার শাড়ির আঁচল কোমরে গুজে আজলানের কোলে বসে পড়ল আর মেয়েটাকে বলল, দেখ, শুধু ছুঁইনি, কোলে উঠে বসে পড়েছি। যা করার করে নে। হিংসে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যা, তাও আমি আমার জামাইয়ের কোল থেকে নামবো না। জ্যাক আবারও বলল, জান, মেয়েটাকে নামাও প্লিজ। আজলান অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখে বলল, অ্যাশ, তুমি কিন্তু এখন ঠিক করছো না। তোমার এখানে বসার কোনো অধিকার নেই, নামো। না, নামবো না। আমি সারাদিন আপনার কোলেই বসে থাকবো, যা করার করুন। কালকে না বলেছিলে আমাকে ভালোবাসো না? তাহলে এখন এমন করছো কেন? মিথ্যে বলেছি? খুশি? ভালোবাসি আমি আপনাকে। আর আপনি কিভাবে আমায় রেখে ওই সাদা চামড়ার মেয়ের সঙ্গে বিয়ে করেন সেটাও দেখে নিব আমি। যা দেখার দেখো, এখন নামো। নামবো না। আমার অস্বস্তি হচ্ছে। ও, তুমি কি আমাকে সিরিয়াস করছো? হ্যাঁ। এটা বলতে অ্যাশ আজলানের গোল থেকে লাফিয়ে নেমে গেল। আমতা আমতা করে বলল, না মানে আমি কেন আপনাকে সিরিয়াস করব? ধুর, খাবই না, আপনিই খান। এটা বলে অ্যাশ নিজের রুমে চলে গেল। আহিরি এখনো মিটমিট করে হাসছে। জ্যাক আর আজলান অনেক কষ্টে নিজেদের হাসি চেপে রেখেছে। আর দিয়ানা নেওয়াজ কি থেকে কি হয়ে গেল সেটাই এখনো বুঝে উঠতে পারছে না। খাওয়া শেষ করে আজলান আর জ্যাক রুমে চলে এলো। রুমে এসে আবারও দরজা বন্ধ করে দিল। স্যার, ম্যামের সাথে এমন করা কিন্তু ঠিক হচ্ছে না। আপনার জন্য জানি না কোন দিন আমাকে বিপদে পড়তে হয়। চুপ থাকতো, তুই তো কিছুদিন পরে বাবা হয়ে যাবি। আর আমি তো এই কতদিন ধরে নিজের বউকেই কাছে পাচ্ছি না। কালকে যা একটু পেয়েছিলাম তাতে গলি দিয়ে প্রায় আমার ভবিষ্যৎ অন্ধকারে করে দিচ্ছিল প্রায়। তুই কীভাবে বউ ছাড়া থাকার কষ্ট বুঝবি?
স্যার, আমাকে বউ ছাড়া থাকার কষ্ট বোঝাতে আসবেন না। আমার জায়গায় থাকলে বুঝতেন। যাই হোক, আপাতত রিবনের কি খবর সেটা বল। রিভান স্যার কিছুদিন আগে বাংলাদেশে এসেছে। আপাতত কোথায় যে গা ঢাকা দিয়ে আছে, 1-2 দিনের মধ্যে এক্স্যাক্ট লোকেশন জেনে যাব। তাড়াতাড়ি কর। ওকে স্যার। আজলান আর জ্যাকের তালুকদার বাড়িতে থাকা রাজ প্রায় 2 দিন। এই 2 দিনে অ্যাশ আজলানকে এক মুহূর্তের জন্য জ্যাকের সাথে আলাদা থাকতে দেয়নি। খাবার টেবিলে গিয়ে তাদের দুজনের মাঝে বসে পড়েছে। আবার রুমের দরজার লক নষ্ট করে রেখেছে যাতে দরজা না আটকাতে পারে। রাতে গিয়ে বিছানার উপর শুয়ে থেকেছে তাদের দুজনের একসাথে শুতে দিবে না বলে। অ্যাশের এমন বাচ্চামো দেখে আজলান মুখ টিপে টিপে হাসছে, আর জ্যাকলিন সেজে পড়েছে মহা জ্বালায়। টয়লেটে গিয়ে দেখতো টিস্যু নেই। ফ্রিজ থেকে বের করে ফলের রস ভেবে হলুদ গোলা পানি খেয়ে ফেলতো। চা খেতে চাইলে অ্যাশ মরিচের গুঁড়ো দিয়ে চা বানিয়ে এনে দিত। ঝাল লাগলে চিনি চাইলে মুখের ভেতর লবণ ঢুকিয়ে দিত। এক কথায় এই 2 দিন অ্যাশ তার উপর অমানবিক অত্যাচার করেছে, আর আজলান চুপচাপ সবটা দেখে গেছে। বাড়ির কেউ অ্যাশকে এমন করতে বারণ করলে সে তার সাথেও এমন করত। আজ 2 দিন পরে আজলান আজ এক সিদ্ধান্ত নিল, ডেটে নাম করে তারা রিবানের কাছে যাবে। একদিন আগেই জ্যাক রিবানের লোকেশন খুঁজে পেয়েছে। অ্যাশ লুকিয়ে লুকিয়ে আজলান আর জ্যাকে ডেটে যাওয়ার প্ল্যানের কথা শুনে ফেলে, তাই সেও তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যের দিকে আজলান আর জ্যাক ডেটে যাওয়ার নাম করে তালুকদার বাড়ি থেকে বের হয়। অ্যাশও চুপি চুপি লুকিয়ে তাদের গাড়ির পেছনে উঠে পড়ে। জ্যাক আর আজলান সেটা বুঝতেও পারে না। গাড়ি এসে থামে জঙ্গলের ভেতর একটা পুরনো বাড়ির সামনে। গাড়ি থামতে আজলান আর জ্যাক গাড়ি থেকে বের হয়ে বাড়িটার ভেতরে ঢুকে। হঠাৎ দরজায় কারো কড়া নাড়ার শব্দ পেয়ে রিভান কেঁপে ওঠে। এই ঘন জঙ্গলের মধ্যে কে তার দরজায় কড়া নাড়বে? সেদিন আজলান অ্যাশকে নিয়ে চলে যাওয়ার পরপরই সে নিজেও কাছের একটা হসপিটালে নিজের ট্রিটমেন্ট করায়। একটু সুস্থ হতেই সে আজলানের হাত থেকে বাঁচতে বাংলাদেশে এসে এই পুরাতন বাড়িতে গা ঢাকা দেয়। এখানের খোঁজ কেউ জানে না, তাহলে এই রাতে কে আসলো? রিভান এগুলো ভাবতে ভাবতেই হাতে একটা ছুরি নিয়ে দরজার দিকে এগোলো। দরজার দিকে এগোতেই দরজায় টোকার শব্দ আরো তীব্র হলো। রিভান কাঁপা কাঁপা হাতে দরজা খুলতেই তৎক্ষণাৎ একটা তীব্র লাথি তার বুক বরাবর এসে পড়ল। রিভান তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। তার হাত থেকে ছুরিটা কিছুটা দূরে গিয়ে পড়ল। রিভান চোখ তুলে তাকাতেই দেখতে পেল সামনে আজলান আর একটা মেয়ে দাঁড়িয়ে। সে আজলানকে দেখে হাসতে হাসতে উঠে দাঁড়ালো। চলে এলি সে আমাকে খুঁজতে খুঁজতে? ভেবেছিলি বাংলাদেশে এসে গা ঢাকা দিলে আমি তোকে খুঁজে পাবো না? তুই যা করেছিস তার জন্য তুই পৃথিবীর যে প্রান্তেই যেতিস না কেন, আমি তোকে খুঁজে বের করে ওখানে পুঁতে রাখতাম। রিভান হাসতে হাসতে বলল, আমি এখন মরে গেলেও শান্তি পাবো। তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তোর জীবনে এখন শান্তির বড্ড অভাব। এটা বলে রিভান আবারও হাসতে লাগলো। আজলান এবার রিভানের বুক বরাবর বন্দুক ঠেকিয়ে বলল, একটা চাপ, মাত্র একটা চাপে তোর এই বড় বড় কথা চিরদিনের জন্য শেষ। রিভান হঠাৎ অবাক হওয়ার ভান ধরে বলল, আরে অ্যাশ তুমি? হঠাৎ আসে নাম শুনে আজলান আর জ্যাক যেই না পেছনে ফিরেছে, সেই মুহূর্তে রিভান আজলানের অসাবধানতার সুযোগ নিয়ে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়। এবার কি হবে মিস্টার আজলান? আমার একটা চাপে আপনি এই দুনিয়াকে টাটা বাই বাই করে চলে যাবেন। এটা বলে রিভান বিশ্রীভাবে হাসতে লাগলো। রিভানের হাতে বন্দুক থাকার কারণে আজলান আর জ্যাক চেয়েও কিছু করতে পারছে না। আমি 1 থেকে 3 গুনবো, আর তারপরেই তোদের দুজনকে ওপরে পাঠিয়ে দিব। আগে আজলান তোকে, তারপর তোর চেলাকে। এটা বলে রিভান কাউন্টিং করা শুরু করলো। 1, 2, 3। বলার সাথে সাথে জোরে একটা শব্দ হলো। আজলান আর জ্যাক দুজনেই সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু না, কিছুই হলো না। তারা দুজনেই ঠিক আছে। তাহলে শব্দটা কিসের? এটা ভাবতে ভাবতে আজলান আর জ্যাক সামনের দিকে তাকালো। তাদের সামনে থেকে ধীরে ধীরে রিভান মাটিতে পড়ে গেল। আজলান আর জ্যাক কিছু বুঝতে না পেরে পেছনের দিকে তাকালো। পেছনে তাকাতেই তারা অ্যাশকে দেখে দুজনেই চমকে উঠল। আজলান ঠোঁট ফাঁকা করে হালকা উচ্চারণ করলো অ্যাশের নাম। আজলান অ্যাশের দিকে তাকাতেই অ্যাশ দৌড়ে এসে আজলানকে জড়িয়ে ধরল। আপনি ঠিক আছেন আজলান? আজলান, আমি রিভান স্যারকে মেরে ফেলেছি আমি ওনাকে। আজলান তাকিয়ে দেখলো ভয়ে অ্যাশের চোখ মুখ একটুখানি হয়ে গেছে। আজলান তাকে বুকের সাথে চেপে ধরে বলল, কিছু করোনি তুমি? কিছু না, এখানে কিছু হয়নি। তুমি আগে বলো, তুমি এখানে এলে কিভাবে?
আপনারা যখন ডেটে যাওয়ার প্ল্যান করছিলেন তখন আমি সেটা লুকিয়ে শুনে ফেলেছিলাম। আপনার বাড়ি থেকে বের হওয়ার আগেই আমি গাড়িতে লুকিয়েছিলাম। গাড়ি থামার কিছুক্ষণ পর যখন আমি বের হই, আপনারা তখন কেউ ছিলেন না। সামনে এই বাড়িটা দেখে এখানেই ঢুকে পড়ি আমি। এখানে আসতেই দেখি রিভান স্যার আপনার দিকে বন্দুক তাক করে আছে। বিশ্বাস করুন, তখন আমার মাথায় কিচ্ছু আসছিল না। হাতের কাছে ইটের টুকরো পেয়েছিলাম, আমি ওটাই ছুঁড়ে বেড়েছি। আমি না বুঝিনি এত জোরে লেগে যাবে। উনি মারা গেছেন, তাই না? জ্যাক হাত দিয়ে রিভানের শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে দেখল আর বলল রিভানের শ্বাস চলছে না। আজলান অ্যাশকে শান্ত করে বলল, এদিকে তাকাও। শোনো, তুমি যা করেছো একেবারে ঠিক করেছো। তুমি আমাকে বাঁচিয়েছো, তোমার কোনো দোষ নেই। অ্যাশ আজলানের কথা শুনে চোখে পানি নিয়ে বলল, আপনি আমার উপর রেগে আছেন, তাই না আজলান? আজলান অ্যাশকে জড়িয়ে ধরে বলল, একদম না, আমি একদম রেগে নেই তোমার উপর। সত্যি? সত্যি। তাহলে আপনি আর ওই মেয়েটাকে বিয়ে করবেন না, তাই তো? আজলানের পাশে থাকা জ্যাককে দেখিয়ে আজলান অ্যাশের কথা শুনে হাসতে হাসতে বলল, কাকে বিয়ে করব? ও তো ছেলে। অ্যাশ আজলানের বুক থেকে মাথা তুলে বলল, মানে? আজলান জ্যাকের মাথা থেকে নকল চুল টেনে খুলে দিয়ে বলল, তুমি যাকে এতদিন জেলাসের কারণে নাকানে চোবানে খাইয়েছো, সে আর কেউ না, সে আমাদের জ্যাক। অ্যাশ আজলানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। আজলান এতদিন তাকে বোকা বানিয়েছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে আজলানের বুকে দু হাত দিয়ে মারতে মারতে বলল, আপনি এটা একদম ঠিক করেননি আজলান, একদম ঠিক করেননি। এটা না করলে যে আপনাকে পেতাম না ম্যাডাম। আচ্ছা, আপনি আমাকে সত্যি ভালোবাসেন তো, নাকি নাটক করছেন? সত্যি ভালোবাসি, অনেকটা ভালোবাসি। আমি কিন্তু মানুষ খুন করি। আমার তারপরেও আপনাকেই লাগবে। আজলানের আজকে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। সে আজকে দু হাত দিয়ে আঁকড়ে ধরল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আজ এক তাদের এই ভালোবাসা দেখে গাড়ির কাছে গিয়ে তার আদরের বাচ্চার মায়ের সাথে কথা বলতে লাগলো। অ্যাশ আজলানের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আজলান, আপনাকে একটা প্রশ্ন করব? আজলান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অ্যাশ বলল, আপনাকে বারবার ভুল বুঝে দূরে সরিয়ে দেওয়ার পরেও কেন আপনি প্রত্যেকবার আমায় ভুল ভাঙিয়ে আবারও আপন করে নেন? কেন আমার কাছে আবারও কষ্ট পাওয়ার জন্য ছুটে আসেন? আজলান অ্যাশের মাথায় হাত বুলিয়ে আলতো হেসে বলল, প্রতিবার তুমি কষ্ট দেওয়ার পরে তোমাকে আবার নতুন করে ভালোবেসে ফেলে। 12-13 বছরের ভালোবাসা সামান্য ভুল বোঝাবুঝির কারণে তো নষ্ট করে দিতে পারি না। এত বছরে তোমার প্রতি একটু একটু করে জমতে জমতে সেটা এখন আসক্তিতে পরিণত হয়েছে। নেশাখোর যেমন নেশা আসক্ত, আমিও তেমনি তোমাতে আসক্ত। সেও নেশা ছাড়া বাঁচবে না, আর এই আজলানও তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। অ্যাশ আজলানের কথা শুনে মুচকি হাসলো। কিছুটা পা উঁচু করে এই প্রথমবার নিজের ইচ্ছেতে আজলানের ঠোঁটে নিজের ঠোঁটের পরশেকে দিল। অ্যাশের ছোঁয়া পেয়ে প্রশান্তিতে আজলানের বুক ভরে গেল। সেদিনের পর কেটে গেছে অনেক দিন। আজ অ্যাশ আর আজলানের দ্বিতীয় বিবাহবার্ষিকী। অ্যাশ নিজের মনের মতো করে তাদের বাড়ির ছাদটা সাজিয়েছে। সে এতক্ষণ ছাদে একলা বসে পুরনো দিনের কথাগুলোই ভাবছিল। সেবার আজলান আর অ্যাশ অস্ট্রেলিয়া আসার পরে আজলানের মা কিছুতেই অ্যাশকে মেনে নেয়নি। তাই আজলান আর অ্যাশ আলাদা একটা বাড়িতে থাকে। মাঝে মাঝে আজলান ড্রেক ম্যানশনে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করে আসে। মাঝে মধ্যে আজলানের বাবা এ বাড়িতে এসে তাদেরকে দেখে যায়। জ্যাক আর অলিভিয়া মিসেস জুই আর মিস্টার আফতাবের সাথে ড্রেক ম্যানশনেই থাকে। প্রায় 6 মাস আগে অলিভিয়া আর জ্যাকের একটা ছেলে হয়েছে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, নাম রাখা হয়েছে অ্যাডালেন কায়নাথ। ভীষণ মিষ্টি বাচ্চাটা। এই তো সেদিন অলিভিয়া এ বাড়িতে বাচ্চাটাকে নিয়ে এসেছিল। সেই তখন থেকেই অ্যাশ মনে মনে ঠিক করে রেখেছে আজলানের কাছে দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে একটা বাচ্চার আবদার করবে। অ্যাশ ছাদে বসে এগুলোই ভাবছিল। ঠিক তখনই ছাদের দরজা ঠেলে আজলান ছাদে এলো। সে এতক্ষণ বাড়িতে ছিল না, মাত্র অফিস থেকে ফিরেছে, সারা শরীর ঘামে ভেজা। আজলান আসতেই অ্যাশ তার দিকে ছুটে গেল। আপনি এসেছেন? এত দেরি হলো যে? অ্যাশ কিছুটা রাগ দেখিয়ে বলল। আজলান কান ধরে বলল, সরি জান, কান ধরছে। অফিসে অনেক কাজের চাপ ছিল, দেখো একেবারে ঘেমে গেছে। তুমি চাইলে এখন উঠবস করতে পারে। না থাক, লাগবে না, আপনি আসুন, কেক কাটি। চলো। অ্যাশ আজলানকে নিয়ে ছাদের মাঝখানে থাকা টেবিলের কাছে নিয়ে এলো, যেখানে আগে থেকে একটা কেক রাখা ছিল। আজলান আর অ্যাশ দুজনে মিলে কেকটা কাটলো। কেক খাওয়ার পরে অ্যাশ নিজের হাতে একটা আংটি নিয়ে আজলানের সামনে এক হাঁটু ভেঙে বসে পড়ল।
আজলান অ্যাশের কাণ্ড দেখে অবাকে চরম পর্যায়ে। কি করছো? উইল ইউ বি মাই লাইফ পার্টনার আজলান? আজলান মুচকি হেসে বলল, প্রপোজ করছো? হ্যাঁ, এবার উত্তর দিন। উইল ইউ বি মাই লাইফ পার্টনার? No, I want to be your bed partner, জান। আজলানের এমন উত্তর শুনে অ্যাশের মেজাজ চটে গেল। সে ফট করে দাঁড়িয়ে পড়ল। দিলেন তো আমার মোড়ে 12টা বাজিয়ে। সরি জান, আবার বলো, এবার ঠিকঠাক উত্তর দেব। অ্যাশ আজলানের হাতে আংটিটা দিয়ে বলল, দরকার নেই, নিজেই পরে নিন আংটি। আর হ্যাঁ, যা বলবো ভাবছিলাম, মানে আসলে আমার একটা বাচ্চা চাই আজলান। আজলান অ্যাশের কথা শুনে সোজা সাপটা বলল, না, কোনো বাচ্চা লাগবে না। প্লিজ আজলান, প্লিজ 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 প্লিজ, আমার বেবি চাই। সারাদিন বাড়িতে একা থাকতে ভালো লাগে না আমার, প্লিজ। না মানে না। আজলানের মুখে না শুনে অ্যাশ কিছুটা রাগ করে আজলানের থেকে দূরে চলে এলো। হঠাৎ মেঘ ডেকে বৃষ্টি নামলো। অ্যাশ আর আজলান পুরোপুরি ভিজে গেল বৃষ্টির পানিতে। বৃষ্টি দেখে অ্যাশের একটু আগে খারাপ হওয়া মনটা একটু হলেও ভালো হয়ে গেল। সে একাই বৃষ্টিতে ভেজা শুরু করলো। আর আজলান দূর থেকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকে দেখতে রইল। আজলান বৃষ্টির মধ্যে দূর থেকে চিৎকার দিয়ে বলল, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে জান। অ্যাশ চোখ ফিরিয়ে ফিসফিস করে, নাটক। একটা আবদার করলাম, সেটা পূরণ করার নামে নেই। অ্যাশের কথা শুনে আজলানের ঠোঁটে এক শীতল হাসি খেলে যায়। অ্যাশ আজলানের মতো চিৎকার দিয়ে বলে, আজলান শুনুন। বলো। আসলে নেওয়াজ। আবারই নেওয়াজ? তোমাকে না কতবার বলেছে ওর নাম আমার সামনে নেবে না? আজলানের চোখ রক্তিম হয়ে ওঠে। না মানে আমার মনে। অ্যাশের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আজলান বলে উঠল, আমি ছাড়া অন্য কোনো পুরুষকে নিজের মনে স্থান দিলে তোমার বুক চিরে কলেজে বের করে আনতে আমার দুহাত কাঁপবে না। আগে পুরোটা তো শুনুন। বলো। নেওয়াজ মানে নেওয়াজ ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, এটা তো খুশির খবর। আমি তো এটাই বলছিলাম, কিন্তু আপনি তো সবটা না শুনে রেগে গেলেন। সরি জান, জানো তো তোমার মুখে আমার নাম ছাড়া আমি অন্য কারো নাম সহ্য করতে পারি না। অ্যাশ মনে মনে বলে, জানি তো, তাই তো নাটক করে কথাটা এখন বললাম, যেন আপনার মুডের 12টা বেজে যায়। ছাদ জুড়ে সাজানো ঝুলন্ত ফেয়ারি লাইট, লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা, মোমবাতির নরম আলোতে যেন একটা অবাস্তব পরিবেশ। চারপাশে অন্ধকার আকাশ, বিদ্যুতের ঝলকানি আর বৃষ্টির অঝোর ধারা। সাজানো ছাদ এখন বৃষ্টির ভেজা জলে আরো রহস্যময় হয়ে উঠেছে। সাদা শাড়িতে অ্যাশ দাঁড়িয়ে আছে ছাদের কিনারে। ভিজে শাড়িটা তার শরীরে লেপ্টে গেছে। ভেজা চুল, গাল বেয়ে ঝরে পড়ছে জলের ফোঁটা। চোখে কেমন যেন এক অদ্ভুত কষ্ট আর অচেনা শিহরণ। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কিছু বলছে না। আজলান ধীরে ধীরে এগিয়ে আসে তার কাছে। আজলানের ভেজা স্যুট শরীরে আটকে আছে। তার চোখে অন্ধকারের মতোই গভীরতা। তার প্রতিটা পদক্ষেপ ভারী, যেন পুরো ছাদের নীরবতা তার জন্যই অপেক্ষা করছে। বৃষ্টির ফোঁটায় তার মুখের তীক্ষ্ণ রেখা আর রহস্যময় হয়ে উঠছে। সে থেমে দাঁড়ায় অ্যাশের ঠিক সামনে। দুজনের মধ্যে নিঃশ্বাসের দূরত্ব ছাড়া আর কিছু নেই। বিদ্যুতের ঝলক হঠাৎ করে তাদের দুজনকে আলোকিত করে তোলে। সেই আলোয় অ্যাশের চোখে ভয় মিশে থাকা আকর্ষণ স্পষ্ট হয়ে ওঠে। আজলানের কণ্ঠ গভীর, ভেজা বাতাস ভেদ করে তার কানে পৌঁছে যায়। অ্যাশ, চলো আজ না হয় তোমার ইচ্ছেটাই পূরণ করে দিই। অ্যাশ কাঁপা কাঁপা গলায় বলে, মানে? আজলান কোনো উত্তর না দিয়ে এগিয়ে এসে তার চিবুক উঁচু করে ধরে। বৃষ্টির ফোঁটা দুজনের গাল পেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু তাদের চোখ আর ঠোঁটের মাঝে অদৃশ্য দূরত্বটা আরো তীব্র হয়ে ওঠে। অ্যাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আজলান, চারদিকটা অনেক অন্ধকার হয়ে গেছে, চলুন রুমে যাই। অন্ধকার গ্রাস করলে ক্ষতি নেই অ্যাশ, কারণ ওই অন্ধকারেই তো আমি আছি। তুমি শুধু আমাকে অনুভব করো। এক ঝলক বাতাস এসে ছাদে এতক্ষণে কোনো মতে জ্বলে থাকা মোমবাতি নিভিয়ে দিল। চারপাশে এখন কেবল বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হচ্ছে। অ্যাশ চোখ বন্ধ করতে চাইলেও আজলানের তীক্ষ্ণ দৃষ্টি তাকে আটকে রাখল। আজলান হঠাৎ অ্যাশের হাত শক্ত করে নিজের বুকে টেনে নিল। অ্যাশ ধাক্কা দিতে চাইলেও তার বুকের ভেতর ধকধক শব্দে সবকিছু থেমে গেল। তাদের দুজনের ভেজা শরীর বৃষ্টির মধ্যে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে থাকলো। যেখানে ভয়, আকর্ষণ আর নিষিদ্ধ প্রেমের অদ্ভুত মিশেল তাদের ছাদটাকে করে তুলল এক অন্ধকারময় আশ্রয়। আকাশে আবার বিদ্যুৎ ঝলকালো। এক সেকেন্ডের জন্য তাদের ঠোঁটের কাছে আসা দূরত্ব আলোকিত হলো। তারপর সবকিছু আবারও ডুবে গেল কালো আধারে।
বৃষ্টির শব্দ আরো জোরালো হয়ে উঠল, যেন পুরো পৃথিবী থেমে গিয়ে শুধু আশার আজলানের অন্ধকার মিলনকে সাক্ষী দিচ্ছে। দুই মানব এই অন্ধকার আকাশের নিচে নিজেদের নিষিদ্ধ বাসনাগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে। আশার আজলানের গল্পের সমাপ্তি হয় না, বরং তারা এগিয়ে যায় নতুন আসক্তিতে। আগে আজলান আসক্ত ছিল অ্যাশের ভালোবাসায়, আর এখন তারা দুজনেই একে অপরের ভালোবাসার কাঙাল। অবসেশন একবার শুরু হলে এর সমাপ্তি নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর এখানেই শেষ হলো আমাদের অবসেশনের জার্নি। অবসেশন গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গল্পটা শেষ করতে সত্যি অনেক দেরি হয়ে গেল, আর অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে কিছু প্রবলেমের জন্য আর কি পিছিয়ে পড়া। তবে যাক, অবশেষে ফাইনালি গল্পটা শেষ হলো। আর এতদিন যারা আমাদের এই জার্নিটার সাথে ছিলেন, যারা অবসেশন গল্পটাকে সাপোর্ট করেছেন, শুনেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। অনেক লেট হয়েছে মাঝে গল্পটা দেওয়ার, তারপরেও আপনারা এই গল্পটার জন্য অপেক্ষা করেছেন প্লাস শুনেছেন।